কয়টা সুরাইয়া? দুটা। এক সুরাইয়া জয়েন করছে আর এক সুরাইয়া বসে আছে। এই ঘোরাঘোরা বলো, কি খবর? খবর ভালো? জি স্যার, ভালো। গুড। অম্লান, জি স্যার। করো পড়াশোনা করো, পরীক্ষা তো দাও নাই। পরীক্ষা দাও নাই কে? স্যার এক্সামের মধ্যে এগুলা দিব স্যার। কি এক্সামের মধ্যে? কাজী মাসানি, ওয়ালাইকুম আসসালাম। কি এক্সামের মধ্যে বলো? আরে কলেজের এক্সাম তাই? কলেজের এক্সাম তো শেষ হয়ে গেছে সেই কবে। আচ্ছা, বুয়ার জন্য কি আমার মা কি ছোট হয়ে যাবে? না, আমার কাছে ছোট বড় না। তাহলে তুমি বুয়ার সঙ্গে প্রতি কিভাবে যাও যে? কি সাদিকা? এদের অবস্থা এমনি খারাপ। সোহা, ওয়ালাইকুম আসসালাম। রাহাতিল আশিকিন, থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাহাতিল আশিকিন, ইয়াতে কেন? ফেসবুক লাইভে কেন? জুমে আসো। সোহা, কাজী মাসানি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? সুরাইয়া, সাদিকা, রামিসা কান্তা, নওরিন আফরিন, তিথি, অম্লান এরা আছে হলো জুমে। আর ফেসবুক লাইভে আছো কে কে? তোমরা পরীক্ষা দাও নাই কেন? এই তিথি, তুমি এক্সাম দাও নাই কেন? হ্যাঁ, তারপরে এই নওরিন আফরিন, স্যার আমি দিছিলাম এক্সাম কিন্তু এমসিকিউ সাবমিট হয় নাই, টাইম ওভার হয়ে গেছিল। এক্সাম এমসিকিউ তো সাবমিট হবে, 1 ঘন্টা ধরে এমসিকিউ সলভ করলে কি আর সাবমিট হবে? তারপরে এই জন্য রিটার্ন দেওয়া নাই, তাই তো? জি স্যার, রিটেনে তো এমনিতেও মার্কস উঠে না। রিটার্ন এমনি মার্কস উঠেন না কে বলছে? আমি তো এই যে এমসিকিউ 0 লিখে রাখতাম। আমার কাছে সব পরীক্ষাগুলোর মার্কস আছে না, দিমু না একদিন গ্রুপে সব দিয়ে দিব না, দাঁড়াও। ওটা কমপ্লিট করতে গিয়ে আর এক্সাম দিই নাই। সারা বছর কি করছেন? ওটা কমপ্লিট করতে গেছেন তিথি। এক্সাম তো থাকবেই, সবকিছুই থাকবে। পরীক্ষার এক্সাম থাকবে, ক্লাস কলেজের এক্সাম থাকবে, সব এক্সাম থাকবে। এর মধ্যে কি ছেড়ে দেওয়া যাবে?
আচ্ছা ঠিক আছে, তোমরা পড়াশোনা আর কি করবা, তোমাদের চ্যাপ্টার দিছে মাত্র 5টা 10টা, এই জন্য তোমরা সব হাল ছেড়ে দিছো এই জন্য, তাই না? যে এত ছোট সিলেবাস আর কি পড়ালেখা করবো, তাই তো? আচ্ছা ঠিক আছে, আসো আমরা আজকে রিভিশন দিব হচ্ছে ফার্স্ট পেপার চ্যাপ্টার 8, ফার্স্ট পেপার চ্যাপ্টার 8। আমরা টপিক গুলো একটু একটু বুঝাইয়া যাব, আর কিছু ম্যাথ করব। এই চ্যাপ্টারের এক্সাম হবে নেক্সট ফ্রাইডেতে। ওকে, তাহলে চলো শিডিউল যেভাবে দেওয়া আছে ওইভাবেই এক্সাম হবে। ওকে, ফার্স্ট পেপার চ্যাপ্টার 8, ফার্স্ট রাউন্ড রিভিশন। ফার্স্ট রাউন্ড রিভিশন, আজকে ডেট হচ্ছে 13 তারিখ, 13/2/2021। ঠিক আছে, 13/2/2021। ওকে, আসো প্রথমে আমরা তো পর্যাবৃত্ত গতির ডেফিনেশনটা আমরা ছোট ক্লাস থেকে জানতাম। আসো আমরা প্রথমেই সন্দিত গতি বা সরল সন্দিত স্পন্দনটা আমরা একটু শিখি। দেখো, সরল সন্দিত স্পন্দন একদম সহজ কথা, সিম্পল হারমোনিক অসিলেশন বা সরল সন্দিত স্পন্দন আমরা যেটাকে বলতাম। দেখো যে একটা কণা তার গতিপথে, দেখো সরল সন্দিত স্পন্দন, আমরা এই সরল সন্দিত স্পন্দন নিয়ে আমরা স্টার্ট করতে চাই। আমি এখান থেকে ড্যাম্পড হারমোনিক অসিলেশনও শিখাইছিলাম, যে ড্যাম্পড হারমোনিক অসিলেশন এখানে আমাদের কি আসে আমরা সেটাও শিখছিলাম। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো এই সরল সন্দিত স্পন্দনের ব্যাপারটা দেখো যে এই ডেফিনেশনটা এরকম ছিল যে তুমি একটা কণার গতিপথ চিন্তা করবা। দেখো, গতিপথ চিন্তা করবা, তার আগে সন্দিত স্পন্দনটা বুঝো। দেখো, সন্দিত স্পন্দনটা যদি এরকম হয়, দেখো একটা কণা তার গতিপথের অর্ধেক যাবে যেদিকে, বাকি অর্ধেক আসবে তার বিপরীত দিকে। ঠিক আছে, অর্ধেক যাবে যেদিকে, বাকি অর্ধেক আসবে তার কোন দিকে, বিপরীত দিকে। তখন সেই জিনিসটাকে আমরা বলবো হলো সরল সন্দিত স্পন্দন। দেখো এই সন্দিত স্পন্দন, দেখো মনে করো তুমি এই একটা তরঙ্গ নিলা। দেখো এই একটা তরঙ্গ নিলা, আগে আমরা বলি যে সরল সন্দিত স্পন্দন আর ড্যাম্পড হারমোনিক অসিলেশনের মধ্যে ডিফারেন্স কি। দেখো এই কণাটার বিস্তার সর্বদা সমান, সে যে কম্পনটা দিচ্ছে তার অলওয়েজ দেখো এই কম্পনের বিস্তারের মান হচ্ছে সমান। এই কম্পনের বিস্তার তোমরা জানো, কম্পনের বিস্তারকে এ বলা হয়। এইটাকে বলা হয় হলো সরল সন্দিত স্পন্দন। যে দেখো গতিপথের অর্ধেক যেদিকে যাবে, বাকি অর্ধেক তার বিপরীত দিকে যাবে, এটাকে বলে সরল সন্দিত স্পন্দন। এক নম্বর কথা, এটা হলো সিম্পল হারমোনিক অসিলেশন। ঠিক আছে, এটাকে সিম্পল হারমোনিক অসিলেশন বা সরল সন্দিত স্পন্দন বলা হয়। 2 নম্বরে দেখো, আমরা যদি আরো একটা পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণার অবস্থা নেই, দেখো এখানে প্রথমে যে তার স্পন্দনটা ছিল, স্পন্দনটা দেখো আস্তে 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 কমে গেছে, কমে গিয়ে নাই হয়ে গেছে। ঠিক আছে, আস্তে আস্তে কমে গিয়ে নাই হয়ে গেছে। দেখো এখানে বিস্তার যা ছিল তার হচ্ছে আস্তে আস্তে বিস্তার কমে গেছে, তখন আমরা এটাকে বলি ড্যাম্পড হারমোনিক অসিলেশন। ঠিক আছে, এটাকে আমরা তখন কি বলি, ড্যাম্পড হারমোনিক অসিলেশন বলি। ওকে, তাহলে সরল সন্দিত স্পন্দনটা আসছে কোথা থেকে, সন্দিত স্পন্দন থেকে। সন্দিত স্পন্দন কি, অর্ধেক যেদিকে যাবে, বাকি অর্ধেক তার বিপরীত দিকে যাবে। ঠিক আছে, অর্ধেক সময় ধরে যেদিকে যাবে, বাকি অর্ধেক সময় ধরে তার বিপরীত দিকে যাবে। তোমাদের বাসায় যে ঘড়ি আছে বা সরল দোলক, তুমি যদি এখান থেকে একটা সরল দোলককে দুলাইয়া ধাক্কা দাও, তাহলে ধাক্কা দিলে মনে করো এইখানে আসলো, এখান থেকে অর্ধেক পরিমাণ যাবে এই দিকে, ওই দিকে যাবে, এইখান থেকে এই পর্যন্ত যাবে অর্ধেক, আবার দেখো আবার এখান থেকে এই পর্যন্ত যাবে অর্ধেক সময় ধরে। তখন আমরা এটাকে, যে গতিপথের অর্ধেক যেদিকে চলে, বাকি অর্ধেক যদি বিপরীত দিকে চলে, তখন আমরা সেটাকে বলি হলো পর্যাবৃত্ত গতি। আর এই পর্যাবৃত্ত গতি থেকে সন্দিত স্পন্দন বা সরল সন্দিত স্পন্দনটাকে যদি আমরা আলাদা করতে চাই, দেখো এই সরল সন্দিত স্পন্দনটা কি জিনিস, যে এইখানে যে ত্বরণটা হবে, এই ত্বরণ আর সরণ হবে পরস্পরের সমানুপাতিক।
ত্বরণ আর সরণ হবে পরস্পরের সমানুপাতিক তবে বিপরীতমুখী। এটা কিভাবে বিপরীতমুখী আমি সেটা দেখাই দিব না এখান থেকে। ঠিক আছে? তাহলে এখন দেখো পর্যাবৃত্ত গতির ওই যে নির্দিষ্ট দিকে চারদিকে ঘুরে এই পর্যাবৃত্ত গতির ডেফিনিশন আমরা ছোট ক্লাস থেকে জানি। ওটার হিসাব আমরা যদিও চ্যাপ্টারের নাম হলো পর্যাবৃত্ত গতি, কিন্তু আমরা কাজ করব হলো সন্ধিত স্পন্দন থেকে। তাহলে সন্ধিত স্পন্দন দেখো, সন্ধিত স্পন্দন কি? গতিপথের অর্ধেক যেদিকে চলবে বাকি অর্ধেক তার বিপরীত দিকে চলে। এরকম গতি যদি কোনো কণার হয় তাহলে সেটাকে কি বলা হবে? সন্ধিত স্পন্দন। তুমি তোমার বাসায় যদি দেয়াল ঘড়ি থাকে, ওই যে এক ধরনের দেয়াল ঘড়ি আছে দেখবা কাঁটাটা নিচে ঝুলে, তাহলে ওইটা যদি তুমি চিন্তা করো, দেখো যে তার অর্ধেক যে পথে যাবে, বা একটা সরল দোলক বা তোমার ছোটবেলায় দোলনায় দুলছো, একটা দোলনাকে যদি ধাক্কা দাও তাহলে দেখবা দোলনা অর্ধেক পথ যেদিকে যাবে বাকি অর্ধেক পথ তার বিপরীত দিকে আসবে। তখন এই জিনিসটাকে বলা হবে সন্ধিত স্পন্দন। এখন এই সন্ধিত স্পন্দনের যদি ত্বরণ আর সরণ যদি পরস্পরের সমানুপাতিক তবে বিপরীতমুখী হয়, তখন সেটাকে আমরা বলবো হলো সরল সন্ধিত স্পন্দন। আর এই সরল সন্ধিত স্পন্দনে দেখো এখানে আমরা কি বলে থাকি, যে এখানে যে তরঙ্গটা পাই বা কণার যে বিস্তারটা পাই, সেই বিস্তারটা আমরা অলওয়েজ সমান চিন্তা করি, এটাকে বলি সিম্পল হারমোনিক অসিলেশন। কিন্তু তুমি একটা দোলনাকে যদি ধাক্কা দিয়ে ছেড়ে দাও, দেখবে এক সময় আস্তে 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 ওর কম্পনটা কি হয়ে গেছে? থেমে গেছে। কম্পনটা কি হয়ে গেছে? থেমে গেছে। তখন এই যে যে বিস্তার আস্তে আস্তে কমতে 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 একসময় থেমে যায়, তখন এটাকে বলা হয় হলো ড্যাম্পড হারমোনিক অসিলেশন। তাহলে এখন কথা হলো যে আমরা সরল সন্ধিত স্পন্দনটাকে কিভাবে চিনবো? যে সরণ যেদিকে হবে ত্বরণ কাজ করবে তার বিপরীত দিকে, তবে এরা পরস্পর সমানুপাতিক হবে। তাহলে কিভাবে এখানে সরণ আর ত্বরণ সমানুপাতিক ও বিপরীতমুখী হয় সেটা আমরা এখানে একটু লক্ষ্য করব। ওকে, তাহলে সরল সন্ধিত স্পন্দনের বৈশিষ্ট্য হবে কি? সরল সন্ধিত স্পন্দনের বৈশিষ্ট্য এক নাম্বার কথা হলো, দেখো তুমি মনে করো এই সরল দোলকটা এই সাম্য অবস্থায় ছিল। দেখো সরল দোলকটা এখানে কি অবস্থায় ছিল? সাম্য অবস্থায় ছিল। যদি সরল দোলকটা এখানে সাম্য অবস্থায় থাকে, তাহলে তুমি মনে করো এইখানে সে সাম্য অবস্থায় ছিল। তাহলে সাম্য অবস্থায় থাকার পর তুমি দেখো এইখান থেকে তাকে মনে করো একটা বল প্রয়োগ করে এফ অ্যাপ্লাইড দ্বারা তুমি একে ধাক্কা দিছো। তাহলে এটা ধাক্কা দিলে কি হবে? সর্বোচ্চ এই পর্যন্ত যাবে, এই পর্যন্ত গেল। ঠিক আছে, এই পর্যন্ত গিয়ে সে আবার কি করবে? পিছন দিকে ফিরে আসবে। তাহলে পিছন দিকে গিয়ে মনে করো আবার সেইখানে সর্বোচ্চ উচ্চতায় উঠছে। তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করো, লক্ষ্য করো এইখানে তার সরণ হচ্ছে কোন দিকে? এইখানে মনে করো তার এই পর্যন্ত সরণ হলো এক্স। ঠিক আছে, সরণটা যেদিকে হইছে, দেখো এখন এই যে যে গোলকটা পিছন দিকে ফিরে আসতে চায়, তুমি তো জানো যে গোলকটার কাজ হলো, গোলকটা কিন্তু আপনা আপনি মনে করো এই ও অবস্থান থেকে সে আপনা আপনি এ অবস্থানে চলে যায় নাই, তাকে আমরা প্রযুক্ত বল দ্বারা এই ও থেকে এ অবস্থানে যেতে বাধ্য করছি, এবং এটা কি করে? পিছন দিকে ফিরে আসে। ঠিক আছে, এটা কি করে? পিছন দিকে অলওয়েজ ফিরে আসতে চায়। তখন তার মধ্যে একটা বল কাজ করে, সেটাকে আমরা বলি হলো রেস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল। তাহলে সেই প্রত্যয়নী বলটা অলওয়েজ কাজ করে হলো পিছনের দিকে, যেটাকে আমরা বলি এফ আর। আর এই প্রত্যয়নী বলের কারণে তার ত্বরণটাও কাজ করে হলো পিছনের দিকে। ঠিক আছে, এই এফ আরটাকে এটাকে আমরা বলি হচ্ছে প্রত্যয়নী বল বা রেস্টোরিং ফোর্স। ঠিক আছে, এই প্রত্যয়নী বলটা পিছন দিকে কাজ করার কারণে তার ত্বরণটাও পিছন দিকে কাজ করে। এই জন্য তোমার যত সরণ হবে তত বস্তু পিছন দিকে ফিরে আসতে চাইবে। এইখান থেকেই বলা যায়, দেখো এই যে সরণ আর হলো ত্বরণ পরস্পরের সমানুপাতিক তবে বিপরীতমুখী। দেখো সরণ হলো কোন দিকে? ডান দিকে, ধাক্কা দেওয়ার কারণে। আর বস্তুর মধ্যে যে এফআর বা প্রত্যয়নী বল সৃষ্টি হয়, সেই প্রত্যয়নী বলের কারণে সে পিছন দিকে ফিরে আসতে চায়। আর এই প্রত্যয়নী বলের কারণে তার এখানে একটা অভ্যন্তরীণ ত্বরণ সৃষ্টি হয়, সেই ত্বরণেই সে পিছন দিকে ত্বরণ প্রাপ্ত হয়। এই জন্য এই ত্বরণ আর সরণ হলো সমানুপাতিক তবে বিপরীতমুখী। এবং এখান থেকে এটাও বলা যায়, দেখো এটা এক নম্বর সমীকরণ। আবার এখান থেকে এটাও বলা যায় যে এই প্রত্যয়নী বলটা তো পিছন দিকে কাজ করতেছে, প্রত্যয়নী বল পিছন দিকে কাজ করতেছে। তাহলে এখান থেকে আমরা এটাও বলতে পারি এফ সমানুপাতিক মাইনাস এক্স। তাহলে এখানে এফ বলতে আমরা এফ আরটাকে বুঝাবো। সমীকরণ 2। দেখো এই দুইটা সমীকরণ নিয়ে কার কোনো সন্দেহ আছে কিনা বলো? কার কোনো সন্দেহ আছে? এইটাই হলো এই সিম্পল হারমোনিক অসিলেশনের বৈশিষ্ট্য। ওকে, সিম্পল হারমোনিক বৈশিষ্ট্য, সিম্পল হারমোনিক অসিলেশনের বৈশিষ্ট্য কি? যে তুমি বল প্রয়োগ করে এটাকে একটা অবস্থান সরাইলা, কিন্তু সে পিছন দিকে অলওয়েজ ফিরে আসতে চাইবে। এই গোলকটা অলওয়েজ পিছন দিকে ফিরে আসতে চাইবে, কারণ সে সাম্য অবস্থান থেকে উপরের দিকে উঠতে চাইবে না। তাহলে পিছন দিকে যখন ফিরে আসতে চায়, তাহলে তার মধ্যে অটোমেটিক একটা বল তৈরি হয় প্রযুক্ত বলের কারণে।
তাহলে সেই বলটাকে আমরা বলি প্রত্যায়নী বল বা রেস্টোরিং ফোর্স। তাহলে সেই প্রত্যায়নী বলের কারণেই তার পিছন দিকে ত্বরণ সৃষ্টি হয়। তাহলে এই সরণ আর ত্বরণ হলো সমানুপাতিক, কারণ তুমি প্রযুক্ত বল যারা যত বেশি দূরে নিবা সে তত দ্রুত পিছন দিকে ফিরে আসতে চাইবে, তত ত্বরণের মান বেশি হবে, তত রেস্টোরিং ফোর্স বেশি কাজ করবে। ওকে, এই জন্য এই ত্বরণ আর সরণ হলো পরস্পরের সমানুপাতিক এবং বিপরীতমুখী। বলো, কার কোনো কোশ্চেন আছে নাকি? আজকে প্রেজেন্ট এত কম কেন, বাকিরা কই? এদের সংখ্যা তো কমছে কেন? বলো, ফারহানা জামান তিথি, নওরিন, রামিসা কান্তা, সাদিকা, বলো কোনো কোশ্চেন আছে? না স্যার। শিওর? নো ডাউট স্যার। ঠিক আছে, তাহলে এখন দেখো আর একটা জিনিস মনে রাখো, যে আমরা যে সীমার মধ্যে কাজ করি, ঠিক আছে, এটা চ্যাপ্টার 7 তোমাদের নাই, চ্যাপ্টার 7 থাকলে তো রিভিশনে বুঝে ফেলতা যে এই স্থিতিস্থাপক সীমার মধ্যে আমাদের কিন্তু এই প্রত্যায়নী বল আর এই প্রযুক্ত বলের মান কিন্তু সমান হয়। ঠিক আছে, যে পরিমাণ প্রযুক্ত বল কাজ করে সেই পরিমাণ প্রত্যায়নী বল কাজ করে এই স্থিতিস্থাপক সীমার মধ্যে। তার মানে একসময় যদি প্রযুক্ত বল বলি আমরা ওইটাকে প্রত্যায়নী বল হিসেবে ধরে নিব, কারণ আমরা সবসময় স্থিতিস্থাপক সীমার মধ্যে কাজ করি। এখন আমি তো এমন জোরে ধাক্কা দিব না যে এটার ধাক্কা দিয়ে উপর দিয়ে এই দিক দিয়ে নিয়ে আসবো, এমন জোরে তার ধাক্কা দেওয়ার সুযোগ নাই যে এখানে ধাক্কা দিয়ে একদম যেখান দিয়ে ঝুলাইছিলাম তার উপর দিয়ে চলে আসবে, এরকম তো ধাক্কা দেওয়ার সুযোগ নাই, বল দেওয়ার সুযোগ নাই। তার মানে এই সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে যখন আমরা কাজ করব তখন আমাদের অবশ্যই কি হবে, এই প্রত্যায়নী বল আর এই প্রযুক্ত বলের মানটা সমান হবে। তাহলে এইটা হলো সিম্পল হারমোনিক অসিলেশনের বৈশিষ্ট্য। ওকে, তাহলে এখানে দেখো সিম্পল হারমোনিক অসিলেশনের বৈশিষ্ট্য যদি এটা হয়, তুমি তো জানো যে এফ ইকুয়াল টু কত, এফ ইকুয়াল টু কত জানো, এফ ইকুয়াল টু জানো এম এ। ওকে, তাহলে এখন দেখো এইখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এফ এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। ঠিক আছে, আমরা বলছিলাম যে প্রত্যায়নী বলের কারণেই ত্বরণ সৃষ্টি হয়, তাহলে এই এফ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এম এ, এম এ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, এরকম লিখতে পারি কিনা? এরকম লিখতে পারি। তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করো, তোমরা তো জানো যে এই এই যে যে দেখো এই ত্বরণ, ত্বরণ এ ইকুয়ালস টু ডিডিটি অফ সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন। আবার বেগ কি, সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন। তাহলে এখন এটাকে, এই বেগের ভ্যালুটাকে যদি এখানে বসাই তাহলে এটা আসে ত্বরণের, এটা এটা হয় হলো সরণের ডাবল ডিফারেন্সিয়েশন বা সময়ের সাপেক্ষে সরণের দ্বিঘাত সমীকরণ। দেখো ডাবল ডিফারেন্সিয়েশনে আমরা এটাকে বলি। দেখো এখানে আমরা যদি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার পড়ি, তোমরা তো জানো এটা ম্যাথের সিস্টেম, এটা হয় না প্রসেসটা। তার মানে এটা হলো ত্বরণ হচ্ছে, ত্বরণ হচ্ছে, ত্বরণ হবে কি সময়ের সাথে বেগের পরিবর্তন, আর বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তন। তাহলে এখানে বেগের মানটা যদি এখানে বসাই তাহলে আমাদের আমাদের এইখানে ত্বরণটা কি আসে, সময়ের সাপেক্ষে সরণের দুইবার পরিবর্তন, দ্যাট ইজ ডাবল ডিফারেন্সিয়েশন আমরা বলি। তাহলে এখন দেখো এইখানে আমরা এটাকে কি লিখতে পারি, দেখো এটাকে কি লিখতে পারি, এম ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, দেখো ইকুয়ালস টু মাইনাস কে এক্স। তাহলে এখন আসো আমরা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার আমরা যদি এম দ্বারা ভাগ করে দেই আর বাম পাশে নিয়ে আসি, তাহলে কে বাই এম এক্স ইকুয়ালস টু কত হয়, 0। দেখো কে বাই এম এক্স ইকুয়ালস টু কত হয়, 0। তাহলে এখন তোমরা তো জানো এখানে কৌণিক কম্পাঙ্ক ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কত, ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু হলো কে বাই এম। কৌণিক কম্পাঙ্ক ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কে বাই এম। তাহলে সেখানে কে বাই এম এর পরিবর্তে যদি আমি ওমেগা বসাই, দেখো কে বাই এম এর পরিবর্তে যদি ওমেগা বসাই তাহলে আমার কি আসে, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। এটা হলো সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ। ওকে, আর তোমরা আরো জানো যে এই সমীকরণের সমাধান এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। ঠিক আছে, সমাধান কেমনে চেক করে, তুমি এখানে বসাবা এক্স কে এখানে বসাও, দুইবার ডিফারেন্সিয়েশন করো, তারপর দেখবা কাটাকাটি করলে রাইট হ্যান্ড সাইড 0 হয়ে যায়। তাহলে এটার সময় সমাধান এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। কস ফাংশন থেকেও লেখা যায় এক্স ইকুয়ালস টু এ কস ওমেগা টি প্লাস ডেল্টা, কস ফাংশন থেকেও লেখা যায়। ওকে, এখন বলো কার কোনো সন্দেহ আছে কিনা, এই পর্যন্ত আমরা জানতাম।
এই পর্যন্ত আমরা জানতাম। দেখো এখন এখান থেকে আমরা কয়েকটা গ্রাফ আঁকবো, এরপরে আমরা টুকটাক ম্যাথে চলে যাব। এই হলো সরল সন্ধিত স্পন্দনের বৈশিষ্ট্য। এই দুইটা হলো বৈশিষ্ট্য যে সাম্য অবস্থান থেকে ত্বরণ আর সরণ পরস্পরের সমানুপাতিক ও বিপরীতমুখী। 2 নম্বর কথা হলো এখানে যে প্রত্যয়নী বলটা কাজ করবে সেটাও সরণের সমানুপাতিক তবে বিপরীতমুখী। ওকে, সেটা আমরা দেখাইছি এখান থেকে যে সব প্রযুক্ত বল দিলে ডান দিকে সরণ হয়, প্রত্যয়নী বল বাম দিকে কাজ করে, ত্বরণ বাম দিকে কাজ করে। আর এই স্থিতিস্থাপক সীমার মধ্যে আমাদের প্রযুক্ত বল আর প্রত্যয়নী বলটাকে আমরা সমান হিসেবে ধরে নেই। বলো গুড়েগাড়া, কার কোনো সন্দেহ আছে? কার কোনো সন্দেহ আছে কিনা বলো, শিগগির বলো। আছে? কার কোনো সন্দেহ আছে? না স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো কয়েকটা জিনিস লক্ষ্য করো এখানে দেখবা, এই বোঝার চেষ্টা করতে হবে। আমরা বলছি যে এই সরল সন্ধিত স্পন্দনের এটা হচ্ছে ব্যবকলনীয় সমীকরণ। এই ব্যবকলনীয় সমীকরণ থেকে যেহেতু আজকে আমরা থিওরি প্লাস এমসিকিউ টাইপের ম্যাথ রিভিশন দিব, তাহলে এই ব্যবকলনীয় সমীকরণকে সমাধান করে এখান থেকে আমাদের বিভিন্ন কাজবাজ করতে হয়। আর সেটা সমাধান হলো x = s sin ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এটা হলো সরণের একটা সমীকরণ দ্বারায় যে কণাটা কোথায় আছে। যেহেতু আমরা x কে সরণ বলে আসছি, দেখো এই যে একটু আগে x কে সরণ বলে আসছি, তাহলে এই কণাটা কোথায় আছে সেটা দ্বারা প্রকাশ করে হলো x এর ভ্যালু। এখন তুমি তো জানো এই যে সরণ থেকে এই যে বেগ বের করা যায় dt of x, সেই বেগ থেকে আবার ত্বরণ বের করা যায়। তার মানে এখান থেকে সরণ বেগ ত্বরণ আমরা সবই বের করতে পারি। ওকে, তাই এখন দেখো আসো, তাহলে সরণ কি হইলো? আমরা সরণের সমীকরণ কি বললাম দেখো, কণার সরণ তাহলে কি? সরণ কি হলো? x = দেখো সরণ কি হলো? x = a sin ওমেগা টি প্লাস ডেল্টা। এই ডেল্টা হচ্ছে আদি দশা। ওকে, তাহলে সরণ হচ্ছে এটা। তাহলে এখন আসো, যদি আমরা এখানে সরণ বসাইলাম, সরণ থেকে যদি আমরা এটাকে আমরা এটাও লিখতে পারি যে x = a cos ওমেগা টি প্লাস ডেল্টা, এটাকে আমরা লিখতে পারি। তবে অ্যাজ ইউজুয়ালি আমরা এটা নিয়ে কাজটা বেশি করে থাকি। ঠিক আছে, তাহলে এখন দেখো এখান থেকে আমরা মাত্র শিখে আসছি সরণ আর বেগের মধ্যে একটা সম্পর্ক আছে। তাহলে বলো তো এখান থেকে যদি আমি বেগ বের করতে চাই তাহলে কি হবে? বেগ বের করতে চাই তাহলে কি হবে? দেখো বেগ যদি বের করতে চাই, বেগ বের করলে কি হবে? v = dx/dt। তাহলে ddt of x, x এর ভ্যালু কত? a sin ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এখন দেখো তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করো। sin কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? cos। আর ওমেগা টি প্লাস ডেল্টা কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ওমেগা। তার মানে a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা। ঠিক আছে, তাহলে এখন আসো ত্বরণে আসো। দেখো যদি এখান থেকে ত্বরণ বের করি, ত্বরণ ছিল কি? a = কি ছিল? dv/dt। তাহলে এখন দেখো এখানে ddt অফ v এর ভ্যালু কত? a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এখন বসাও, ডিফারেন্সিয়েশন করো। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে বলো? এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? বলো ঘুরে ঘুরে বলো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? ফারহানা জামান তিথি, তার কি হয়েছে আবার? কি আসবে ডিফারেন্সিয়েশন করলে বলো? তাহলে cos কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? মাইনাস সাইন। ঠিক আছে, cos কে ডিফারেন্সিয়েশন করলে আসবে মাইনাস সাইন। বাট আরেকটা ওমেগা টি ডেল্টা টি ডিফারেন্সিয়েশন করলে একটা ওমেগা আসবে। তার মানে a ওমেগা স্কয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এরকম আসবে। রাইট? এখন আমরা এই জিনিসগুলা থেকে শক্তি বের করতে চাই, শক্তি বের করবো। আর হলো তোমার এইগুলাকে আমরা গ্রাফে আঁকবো। ঠিক আছে, তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করো, খাতাটার দিকে তাকাও। দেখো তুমি এইখান থেকে তোমরা তো জানো যে আমরা যদি কোনো স্প্রিং এর বা সঞ্চিত কণা সমূহের যদি বিভব শক্তি বের করি, তাহলে সেই বিভব শক্তিটা আমাদের কি ছিল মনে আছে? স্প্রিং এর বিভব শক্তি কি ছিল? হাফ অফ কি ছিল? kx²। স্প্রিং এর বিভব শক্তি ছিল কত? হাফ অফ kx²। ওকে, তাহলে এখন
আমরা একটা একটা করে ধাপে ধাপে আসবো। ওকে, দেখো তোমরা জানো যে স্প্রিং এর সঞ্চিত শক্তি ছিল কত, হাফ অফ কে এক্স স্কোয়ার। ওকে, এই যে যে সঞ্চিত শক্তি হাফ অফ কে এক্স স্কোয়ার, এটা তার এখন প্রুফ করে দেখাবো না? তাহলে আমরা জাস্ট একটু মনে রাখবো যে আমরা যেহেতু সরল সঞ্চিত স্পন্দন নিয়ে কথা বলতেছি, তাহলে এই সরল সঞ্চিত স্পন্দনের মধ্যে সরল দোলক আছে, স্প্রিং আছে। যেমন তুমি মনে করো এখান থেকে একটা স্প্রিং কে দুলাই দিলে এটা তার সাম্য অবস্থান এক্স ইকুয়ালস টু কত ছিল, কত ছিল, 0 ছিল। এখন তুমি যদি এখানে একটা ভর দিয়ে দাও, তাহলে এখন দেখবা সে এটা নিচের দিকে নামবে। ঠিক আছে, এটা নিচের দিকে আর উপরের দিকে কি হতে থাকবে, এরকম দোল খেতে থাকবে। তাহলে এখন তার মনে করো এইখানে তার অবস্থান ছিল 0, এখন এইখানে সে যদি আবার নিচে নেমে আসে, এই প্রযুক্ত বলের কারণে তার এটুকু যদি সরণ হয় এক্স ইকুয়ালস টু এক্স হয়, তখন সেখান থেকে আমরা জানি যে স্প্রিং এর সঞ্চিত শক্তি হলো, সঞ্চিত শক্তি বা স্থিতি শক্তি, সেটা কত, হাফ অফ কে এক্স স্কোয়ার। স্প্রিং এর সঞ্চিত শক্তি কত, ইউ ইকুয়ালস টু হাফ অফ কে এক্স স্কোয়ার। এটা লিমিটটা আমরা সহজেই প্রুফ করতে পারি। ওকে, তার এরপরে আসো, দেখো সঞ্চিত শক্তি বা বিভব শক্তি যদি হাফ অফ কে এক্স স্কোয়ার হয়, তাহলে এখন দেখো তোমার এক্স এর সমীকরণ কি ছিল, তাহলে বসাও। তাহলে ইপি ইকুয়ালস টু কি হয়, হাফ অফ কে, এক্স এর ভ্যালু কত, এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এটা হলো কি বিভব শক্তি, মনে রেখো। এরপরে আসো গতিশক্তি যদি বলি, তাহলে ইউকে ইকুয়ালস টু কি হবে, হাফ অফ ছোটবেলার সমীকরণ, হাফ অফ এম ভি স্কোয়ার। গতিশক্তির সমীকরণ ছোটবেলার সমীকরণ, হাফ অফ এম ভি স্কোয়ার। তাহলে এখন দেখো, তাহলে সেখান থেকে ইউকে ইকুয়ালস টু হাফ অফ এম ভি, কি শিখছো, এ স্কোয়ার ওমেগা স্কোয়ার, ভি গেল কই। আচ্ছা, আমরা এই এক্স নিয়ে ফেলছি, যেহেতু আমরা এটাকে এই সাইনের ফাংশনটা নিয়ে কাজ করছি, তাহলে আমরা কসটাকে আপাতত নিয়ে কাজ করব না, আমরা সাইনটা নিয়ে কাজ করতেছি। তাহলে এখানে আমরা এ সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা লিখবো। ঠিক আছে, যেহেতু সাইনকে ডিফারেন্সিয়েশন করে আমরা এখানে কস পাইছি, তাহলে এইটা হবে হাফ অফ এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। কারণ দেখো আমরা এখানে কি করেছি, আমরা এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা নিয়ে কাজ করছি, এই জন্য আমি দেখো এক্স এর জায়গায় আমি এই যে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা এটা বসাইছি এক্স এর জায়গায়। আর এই সেই এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ভি পাওয়া যায়, আমি ভি এর মধ্যে কস স্কোয়ারটা বসাইছি। এখন বলো তার কোনো সন্দেহ আছে কিনা? তোমরা তো জানো আমরা একটু আগে কি লিখে আসছিলাম, ওমেগা ইকুয়ালস টু কি লিখে আসছিলাম, মনে আছে? ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কি লিখে আসছিলাম, ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু হলো কে বাই এম লিখে আসছিলাম। তাহলে দেখো সেখান থেকে এম ওমেগা স্কোয়ার, এই যে এম ওমেগা স্কোয়ার, এটাকে আমি কে লিখতে পারি, তাহলে ইউকে ইকুয়ালস টু হাফ অফ কে এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এখন এই যে কয়টা সূত্র আমরা শিখছি সরল সন্ধিত স্পন্দনের, সরণ, বেগ, ত্বরণ আর এই শক্তি দুইটা, এইগুলাকে এখন আমরা গ্রাফে প্রেজেন্ট করব। ঠিক আছে, গ্রাফে প্রেজেন্ট করে তারপরে এইগুলার ম্যাথ আমরা একটু দেখার চেষ্টা করব। এখন বলো এই পর্যন্ত কারো কোনো সন্দেহ আছে কিনা? আমরা কিন্তু এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা ব্যবহার করছি, কিন্তু তোমার সামনে এক্স ইকুয়ালস টু এ কস ওমেগা টি প্লাস ডেল্টাও আসতে পারে। তুমি চেক করে দেখো তো ব্যবকলনীয় সমীকরণে, ঠিক আছে, ব্যবকলনীয় সমীকরণে তুমি বসায় দেখো দুইটা সমাধান কি এক্সিস্ট করে কিনা। ওকে, এখন এই পাঁচটা সমীকরণের আমরা গ্রাফ আঁকতে চাই। বলো গুড়েগাড়া কারো কোনো কনফিউশন আছে কিনা? এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? বলো, কারো কোনো সন্দেহ আছে? শিওর? ওকে, তাহলে আমরা কি পড়লাম, আমরা রিভিশন দিছি কি, যে পর্যায়বৃত্ত গতি তো জানি যে আমরা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে চারদিকে বারবার ঘুরবে এবং ওই বিন্দুকে একই দিক থেকে বারবার অতিক্রম করবে, তখন সেই গতিকে আমরা পর্যায়বৃত্ত গতি বলি। আর সন্ধিত গতি কাকে বলে, যে গতিপথের অর্ধেক যেদিকে যাবে বাকি অর্ধেক তার বিপরীত দিকে চলবে, সেটা সন্ধিত গতি বলি। আর সরল সন্ধিত স্পন্দন কাকে বলি, যে যদি কোনো সন্ধিত গতি সম্পন্ন কোনো কণার অবস্থা এরকম হয় যে ত্বরণ আর সরণ হবে সমানুপাতিক তবে বিপরীতমুখী, তখন সেটাকে বলবো আমরা সরল সন্ধিত স্পন্দন। সেই সরল সন্ধিত স্পন্দন থেকে আমরা দ্বিঘাত সমীকরণ বের করেছি, তার সমীকরণ
এই দ্বিঘাত সমীকরণের সমাধান x = a sin ওমেগা t প্লাস ডেল্টা, সেখান থেকে বেগ, ত্বরণ আর আমরা শক্তি, সঞ্চিত শক্তি বের করছি। এগুলো সব সরল সন্ধিত কণার। ওকে, কোনো সন্দেহ আছে? বলো ঘুরে গেল। এই সুরাইয়া, সুমাইয়া, সাদিকা, রামিসা কান্তা, নৌরিন আফরিন, তার ফারহানা জামান, তিথি, বলো কোনো সন্দেহ আছে? এই দুষ্টুগুলা কলেজে খাতা জমা দিতে গিয়া সব পালাই গেছে, সব কলেজে ঘোরাফেরা করতেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। ফেসবুক লাইভে কারা আছো? 7-8 জন দেখতে পাচ্ছি, কারা এরা? আচ্ছা তাহলে এবার আসো দেখি, এবার আসো দেখি। আচ্ছা তাহলে চলো এবার আমরা একটু গ্রাফ গুলো আঁকি। গ্রাফ গুলো আঁকার পর তারপরে চলো আমরা ম্যাথে যাই। ওকে, গ্রাফ আসো, গ্রাফে আসো। দেখো দেখো আমরা দেখো x = a sin ওমেগা t এর গ্রাফ আঁকতে চাই। দেখো 1 নাম্বার গ্রাফ, x = a sin ওমেগা t এর গ্রাফ আমরা আঁকতে চাই। 1 নাম্বার গ্রাফ, তাকাও খাতার দিকে তাকাও, বলো কি হবে? x = a sin ওমেগা t এর গ্রাফ আঁকতে চাই, 1 নাম্বার গ্রাফ, বলো তো কি হবে? দেখো এইটা তুমি সরণ বনাম সময়ের গ্রাফ, এটা হচ্ছে সরণ বনাম সময়ের গ্রাফ। তাহলে দেখো যেহেতু এটা সাইন ফাংশন, সরণ বনাম সময়ের গ্রাফ, তাহলে তুমি মনে করো এদিকে টি আছে। ওকে, তাহলে দেখো সাইনের গ্রাফ, তাহলে এটা কি হবে? মূল বিন্দু থেকে শুরু হবে, গ্রাফের চেহারা হবে এরকম, ঠিক আছে? আর এই অক্ষে পাবা তুমি হলো এক্স। বলো কার কোনো সন্দেহ আছে কিনা? আছে? কোনো সন্দেহ আছে? দেখো এটা যেহেতু সাইন ফাংশন, সাইন ফাংশন কোথা থেকে শুরু হয়? মূল বিন্দু থেকে শুরু হয়। ওকে, 2 নম্বরে আসো। দেখো 2 নম্বরে আসো। 2 নম্বরে আমরা বেগ বনাম সরণের গ্রাফ, v = ওমেগা এ cos ওমেগা t। আমরা এখানে আদি দশাকে 0 ধরেছি, ঠিক আছে? এখানে আমরা কি করেছি? আমরা আদি দশাটাকে, এই ডেল্টাটাকে আদি দশাকে 0 ধরেছি। ওকে, তাহলে এখন দেখো ওমেগা এ cos ওমেগা t প্লাস ডেল্টা, এটা হলো বেগ বনাম, দেখো এটা হলো v ভার্সেস t এর গ্রাফ, ঠিক আছে? v ভার্সেস t এর গ্রাফ। তাহলে এই v ভার্সেস t এর গ্রাফ আমরা কেমনে আঁকবো? দেখো এটা এটা কিসের গ্রাফ? দেখো এটা ফাংশনটা হলো কিসের? cos এর। তাহলে cos এর ফাংশন কোথা থেকে শুরু হয়? কোথা থেকে শুরু হয়? দেখো তাহলে cos এর ফাংশন হলো সর্বোচ্চ পয়েন্ট থেকে শুরু হয়। গ্রাফটা এরকম হবে। ওকে, x অ্যাক্সিস এর t আর y অ্যাক্সিসে থাকবে হলো আমাদের কি, যেহেতু বেগ বনাম সময় লেখচিত্র, y অ্যাক্সিসে থাকবে v। আচ্ছা তাহলে এখন তোমাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে, বলো এই ভ্যালুটা কি? এটার মান কত আর এটার মান কত? বলো বলো প্রথমটা বলো, কে বলবে? প্রথমটা অম্লান বলো, 1 নাম্বারটা। আর 2 নাম্বারটা সাদিকা বলো। অম্লান বলো। এই যে আমি একটা পয়েন্ট ডিফাইন করেছি, এই পয়েন্টটা কি হবে? এই যে এই পয়েন্টটা কি হবে? আর সাদিকা বলো এই পয়েন্টটার নাম কি হবে? আসো নাকি তোমরা দুজনে পালাই যাবে এখন? বলো অম্লান বলো। কাজী কাজী সাহেব আছেন না পালাই গেছেন? কাজী সাহেব জুমে আসেন। রাদিয়া বিনতে আলম জুমে আসো। তারপর রাহাতিল আশিকিন জুমে আসো। ফেসবুক লাইভে বসলে কোনো ফেসবুক লাইভে কোশ্চেন করা যায় না। আর কে আছে বলছে? আমি আছি স্যার। সোহা জুমে আসো, সবাই জুমে আসো। এই অম্লান তুমি বলতে পারবে না? বলো তো এটা ভ্যালু কি? দেখো এইটা স্যার হচ্ছে এ যে সর্বোচ্চ বিস্তার। এ। পরেরটা সাদিকে বলো নিচেরটা কত হবে? দেখো যেহেতু বেগ, সর্বোচ্চ ভ্যালু হচ্ছে ওমেগা এ, তাহলে এটার ভ্যালু হবে হলো ওমেগা এ, ঠিক আছে? কারণ এখানে তুমি দেখো v = ওমেগা এ cos ওমেগা t, তাহলে এই যে যে বিস্তারটা এটা হবে কি ওমেগা এ, যেহেতু এটা বেগের ফাংশন,
ঠিক আছে? বেগের দেখো এটা যেহেতু আমরা কসের ফাংশন বেগটাকে প্রেজেন্ট করছি, তাহলে এখানে সর্বোচ্চ ভ্যালু এটা হবে হলো ওমেগা এ। বুঝছো সাদিকা, বুঝছো? জি 3 স্যার। নম্বরে আসো, 3 নম্বরে আসো। দেখো 3 নম্বরে আসো, 3 নম্বর হচ্ছে আমাদের এ বনাম টি এর গ্রাফ। তার মানে এটা আমাদের কি ছিল মনে আছে? এই কষ্ট কি ছিল? এই কষ্ট ছিল মাইনাস ওমেগা স্কয়ার এ সাইন ওমেগা টি, এরকম ছিল। তার মানে আমাদের এটা হচ্ছে এ বনাম মানে ত্বরণ বনাম টি এর গ্রাফ। ত্বরণ বনাম টি এর গ্রাফ। তাহলে এখন দেখো তো এই ত্বরণ বনাম টি এর গ্রাফটা কি হবে বলো তো দেখি। দেখো যেহেতু এটা একটা আগে একটা মাইনাস আছে এবং সাইনের গ্রাফ, তাহলে মূল বিন্দুর নিচ থেকে স্টার্ট হবে। ঠিক আছে, মূল বিন্দুর নিচ থেকে স্টার্ট হবে। তাহলে এক্স অক্ষে থাকবে হলো টি, এক্স অক্ষে থাকবে টি, আর ওয়াই অক্ষে থাকবে কি? ওয়াই অক্ষে থাকবে এ। তাহলে একই ভাবে তাহলে সেম দেখো তাহলে এটার সর্বোচ্চ মান কত হবে? অ্যাজ ইউজুয়ালি তাহলে এটা সর্বোচ্চ মান কত হবে? ওমেগা স্কয়ারে। ঠিক আছে, এটা সর্বোচ্চ মান কত হবে? ওমেগা স্কয়ারে। যেহেতু যেহেতু এটা মাইনাস গ্রাফ সাইনের গ্রাফ, যেহেতু মাইনাস তাই নিচ দিক থেকে মূল বিন্দু থেকে শুরু হয়েছে, সাইনের গ্রাফ তাই মূল বিন্দু থেকে শুরু হয়েছে, যেহেতু মাইনাস আছে তাই নিচ দিক থেকে শুরু হয়েছে। ওকে, কোনো সন্দেহ আছে? তা এইবার আসো দেখো, আমরা একটু আগে যে বিভব শক্তি বের করে আসছিলাম, বিভব শক্তি, বিভব শক্তি দেখো 4 নম্বর গ্রাফে আসো। দেখো বিভব শক্তি যে আমরা আঁকছিলাম, সেই বিভব শক্তি বনাম সময়ের গ্রাফ এবার আমরা করতে চাচ্ছি। ঠিক আছে, ইপি মানে বিভব শক্তি, দেখো বিভব শক্তি বনাম সময়ের গ্রাফ। আমাকে বলো বিভব শক্তি কার ফাংশন ছিল? সাইনের ফাংশন ছিল না কসের ফাংশন ছিল? দেখো তো ইপি, ইপি ইকুয়ালস টু কি ছিল? হাফ অফ কে এ স্কোয়ার এম ভি স্কোয়ার। ইপি ইকুয়ালস টু হাফ অফ কে এক্স স্কোয়ার ছিল, তাহলে এক্স তো এ সাইন ওমেগা টি ডেল্টাটাকে বাদ দিয়ে দিয়েছি, তাহলে হাফ অফ কে স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি এরকম ছিল। দেখো তো বিভব শক্তি বনাম সময়ের গ্রাফ এরকম ছিল, কোনো সন্দেহ আছে কিনা? তাহলে এখন দেখো আমার আমার ইপি ভার্সেস তুমি টি এর গ্রাফ আঁকবা। দেখো ইপি ভার্সেস টি এর গ্রাফ আঁকবা। তাহলে এখন বলো ইপি ভার্সেস টি এর গ্রাফ তুমি যদি আঁকো, এখন বোঝার চেষ্টা করো। এই যে তুমি মনে করো এইদিকে এক্স অক্ষে তুমি টাইম নিলা, ওয়াই অক্ষে তুমি ইপি নিলা, তাহলে এখন বলো এই গ্রাফের চেহারা কিরকম হবে? মাসানি রাশিদ কাজী সাহেব আসছেন। দেখো তাহলে আমরা এই যে যে আমরা ইপি ভার্সেস টি এর গ্রাফ নিব, এই যে যে গ্রাফটা হবে, তাহলে এই গ্রাফটা বলো তো কিরকম হবে? গ্রাফের চেহারা এটা নিচের দিকে নামবে নাকি খালি উপরের দিকেই থাকবে? কে বলতে পারবে? শুধু উপরে থাকবে। শুধু উপরে থাকবে, নিচে নামবে না কেন? কারণ এ হলো দেখো এখানে দেখো এই এর ভ্যালুটা হলো নির্দিষ্ট এবং সেটা পজিটিভ মান হাফ অফ কে এ স্কোয়ার, যেখানে একটা বর্গ আছে, তাহলে এই ভ্যালুটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। তাহলে এটা হলো শুধুমাত্র কোথায় থাকবে? দেখো শুধুমাত্র এরকম হবে, শুধুমাত্র এরকম হবে। কোনো সন্দেহ আছে? শুধুমাত্র এরকম হবে। তাহলে এখন এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা কত হবে? সর্বোচ্চ ভ্যালুটা, সর্বোচ্চ ভ্যালুটা হবে হাফ অফ কে স্কোয়ার। এই সর্বোচ্চ ভ্যালুটা হবে হাফ অফ কে স্কোয়ার। আছে সন্দেহ আছে কোনো? ঘুরে ঘুরে বলো সন্দেহ আছে কোনো? আচ্ছা, এখন দেখো 5 নম্বরে তুমি আসো, 5 নম্বর গ্রাফে আসো। আমরা এরকম কিছু গ্রাফ আঁকবো বেশ। দেখো 5 নম্বর গ্রাফে তুমি আসো, যদি 5 নম্বর গ্রাফে আমি এরকম করি যে দেখো গতি শক্তি বনাম সময়ের গ্রাফ। দেখো গতি শক্তি বনাম সময়ের গ্রাফ। তাহলে গতি শক্তি বনাম সময়ের গ্রাফ মানে হলো কি? দেখো তুমি কি আঁকবা? ইকে ভার্সেস টি এর গ্রাফ। দেখো ইকে ভার্সেস টি এর গ্রাফ, এটা তুমি আঁকবা। এখন এই গ্রাফটা তুমি যদি আঁকো, দেখো তুমি কি জানো গতিশক্তির সমীকরণ কি কি ছিল? ইকে ইকুয়ালস টু গতিশক্তির সমীকরণ কি ছিল মনে আছে? ইকে ইকুয়ালস টু হাফ অফ কে এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি। তাহলে এখন দেখো তার মানে তোমার এক্স অ্যাক্সিস হবে কি? টি, আর ওয়াই অ্যাক্সিস হবে কি? ইকে। তাহলে এখন বলো এই গ্রাফের চেহারা কিরকম হবে? এই গ্রাফের চেহারাটা কিরকম হবে বলো?
গোরাকারা বলো এই গ্রাফের চেহারা কিরকম হবে? দেখো কস ফাংশন, তার মানে এটা সর্বোচ্চ পয়েন্ট থেকে শুরু হবে, সর্বোচ্চ পয়েন্ট থেকে শুরু হয়ে গ্রাফটা এরকম হবে। ঠিক আছে, সর্বোচ্চ পয়েন্ট থেকে শুরু হয়ে গ্রাফ এরকম হবে। তাহলে এই সর্বোচ্চ ভ্যালুর মান কত? এই সর্বোচ্চ ভ্যালুর মান হচ্ছে কত? এটার ভ্যালু কত? হাফ অফ কে এ স্কোয়ার, এই সর্বোচ্চ ভ্যালুর মান। ঠিক আছে, সর্বোচ্চ ভ্যালু কত? ওইটার মতো সেম অ্যাজ ইউজুয়ালি, সর্বোচ্চ ভ্যালু কত? হাফ অফ কে এ স্কোয়ার। কোনো ডাউট আছে? স্যার জুমে ব্লার দেখা যায়, জুমে তো গোলা দেখা যাবেই। আমার তো গোলা দেখা যায় না, আমার তো তিনটা ডিভাইস, তিনটা ডিভাইসে চকচকা দেখা যাচ্ছে, পুরা চকচকা দেখা যাইতেছে, বুঝছো? তিনটা ডিভাইসে একদম চকচকা দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এবার আসো, দেখো কথা শোনো, দেখো আছে কোনো সন্দেহ আছে? আচ্ছা, আমরা এই গতিশক্তি বনাম সময়ের গ্রাফ আঁকছি এতক্ষণ ধরে, এবার গতিশক্তি আর বিভব শক্তি বনাম সরণের গ্রাফ আঁকবো। ঠিক আছে, এই দুইটা বনাম আমরা কিসের গ্রাফ আঁকবো? এবার আসো আমরা সরণের গ্রাফ আঁকবো। তাহলে সরণের গ্রাফ যদি আমরা আঁকি, দেখো গ্রাফ নাম্বার 6 এ যদি যাই, দেখো গ্রাফ নাম্বার 6, গ্রাফ নাম্বার 6 ইপি ভার্সেস এক্স এর গ্রাফ, বলো তো কিরকম হবে? ইপি ভার্সেস এক্স এর গ্রাফ বলো তো কিরকম হবে? কে বলতে পারবা? আগে বলো ইপির সাথে এক্স এর সম্পর্ক কি? তুমি জানো ইপির সাথে সম্পর্ক হলো ইপি ইকুয়ালস টু হাফ অফ কে এক্স স্কোয়ার। তাহলে এখন বলো, তাহলে এই গ্রাফ কিরকম হবে? দেখো ইপি ভার্সেস এক্স, তো তুমি বুঝতে পারতেছো যে তোমার এক্স অক্ষে এদিকে হচ্ছে কি এক্স, আর এদিকে হচ্ছে ইপি। বলো তো গ্রাফটা কিরকম হবে? দেখো তাহলে এই ক্ষেত্রে গ্রাফটা হবে, এটা যেহেতু সাইনের গ্রাফ, তোমরা তো জানো যে এটা সাইনের গ্রাফ, তাহলে এই ক্ষেত্রে গ্রাফটা হবে এরকম, এই ক্ষেত্রে এরকম গ্রাফটা হবে। ঠিক আছে, এরকম আমি এরকম অর্ধ তরঙ্গ হবে আর কি, একটা অর্ধ তরঙ্গের মতো এরকম গ্রাফটা হবে, একটু বাঁকা করে দিতে হবে। ওকে, দেখো কোনো সন্দেহ আছে কিনা বলো? ওকে, তাহলে এখন এই ক্ষেত্রে হবে, এটা হবে সর্বোচ্চ বিস্তার, এই ক্ষেত্রে হবে হলো মাইনাস এ, আর এইটা সর্বোচ্চ বিস্তার, এটা হবে হচ্ছে প্লাস এ। দেখো তো এই গ্রাফ নিয়ে কার কোনো সন্দেহ আছে কিনা? এটা অর্ধ তরঙ্গ, বলো। এই যে এদিক থেকে যদি গ্রাফ শুরু হয়, সর্বোচ্চ বিস্তার অর্ধ তরঙ্গ, সেটাকে আমরা সর্বোচ্চ বিস্তার হলো এ, অর্ধ তরঙ্গের চিন্তা করছি। দেখো এই যে সর্বোচ্চ বিস্তার, এটা হচ্ছে এ, ডান দিকে প্লাস এ, বাম দিকে মাইনাস এ। বলো কার কোনো সন্দেহ আছে? সুরাইয়া, সুমাইয়া, সাদিকা, রামিসা কান্তা, নরেন আফরিন, মাসানি রাশেদ, ইথি, অমলান, বলো কোনো সন্দেহ আছে? ঘুরে বেড়া। না স্যার নাই। আচ্ছা ঠিক আছে, এইবার আসো গ্রাফ নাম্বার 7 এ আসো। দেখো গ্রাফ নাম্বার 7 এ ইকে ভার্সেস এক্স এর গ্রাফ, ইকে ভার্সেস এক্স এর গ্রাফ বলো তো কি হবে? তাহলে ইকে ভার্সেস এক্স এর গ্রাফ, তোমরা তো জানো যে ইকে আর এক্স এর সাথে সম্পর্ক কি, তোমরা তো জানো, মনে আছে ইকে ভার্সেস এক্স এর গ্রাফ? তাহলে এখন আমাকে তার আগে বলো যে এই গতিশক্তির কি কস ছিল না সাইনের ফাংশন ছিল? গতিশক্তি এম ভি স্কোয়ার, তাহলে গতিশক্তি যদি এম ভি স্কোয়ার হয়, তাহলে সেটা অবশ্যই কার ফাংশন ছিল? সেটা কার ফাংশন ছিল? কজের ফাংশন ছিল। তাহলে এখন দেখো সেম, তুমি এবারও এইভাবে একটা অর্ধ তরঙ্গ নিবা কসের ফাংশন যেহেতু, তাহলে এখানে সর্বোচ্চ ভ্যালু হচ্ছে হাফ অফ কে স্কোয়ার, এখানেও তোমার সর্বোচ্চ ভ্যালু ছিল হাফ অফ কে স্কোয়ার। ওকে, তাহলে এখন বাম পাশে হচ্ছে মাইনাসে, ডান পাশে হচ্ছে প্লাসে, আর এটা হলো এক্স অক্ষে হলো এক্স, যেহেতু আমরা এক্স বনাম কার গ্রাফ বলেছি, আমরা ইকের গ্রাফ বলছি। বলো কোনো সন্দেহ আছে কিনা? বহুতক্ষণ পেশাল ফার্সি থিওরি নিয়ে এবার আসো আমরা কিছু ম্যাথ করব। বলো গুড়াগারা, কোনো সন্দেহ আছে? সোহা, সোহা কই থেকে আসলো? আছে গুড়াগারা, বলো কোনো সন্দেহ আছে? শিগগির বলো, কোনো সন্দেহ আছে?
কার কোনো সন্দেহ আছে কিনা শিগগির বলো। নাই স্যার। শিওর? জি তাহলে আসো আমরা যদি প্রবলেমে চলে যাই। এখন আমরা প্রবলেমে চলে যাব। এগুলা সব বাচ্চা বাচ্চা ঘুরে ঘুরে প্রবলেম, যেহেতু রিভিশন দিচ্ছি থিওরি আর এমসিকিউ, সেখান থেকে আমরা প্রবলেম করব। ওকে, জাস্ট দেখো এখানে একটু তাকাও। এখানে আমরা প্রথমে এটা আঁকছি হচ্ছে, দেখো প্রথমে আমরা এটা আঁকছি হচ্ছে এটা আঁকছি হলো গতিশক্তি বনাম সময়, আর এটা এটা হলো গতিশক্তি বনাম সময়, আর এটা হচ্ছে বিভব শক্তি বনাম সময়। জাস্ট বিভব শক্তিটা ছিল সাইনের ফাংশন, এই জন্য মূল বিন্দু থেকে স্টার্ট হয়েছে। আর এটা হলো কসের ফাংশন, এই জন্য সর্বোচ্চ বিন্দু থেকে শুরু হয়েছে। আর এদের টোটাল গতিশক্তি জানো হাফ অফ কে স্কয়ার, আর বিস্তার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে এ, আর এখানে নেগেটিভ দিকে সর্বোচ্চ ভ্যালু হচ্ছে মাইনাস এ। সেটা আমরা জানতাম, সেখান থেকে আমরা লিখে ফেলছি। ওকে, তাহলে এখন চলো আমরা একটু সমাধান করার চেষ্টা করি, 2-4টা ম্যাথ করার চেষ্টা করি। ওকে, 2-একটা ম্যাথে যদি যাই, তার আগে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে আমাকে বলো। ওকে, তাহলে এইখান থেকে আমরা শুরু করব। আসো এমসিকিউ রিভিশন দেই। আমরা জাস্ট সিম্পল হারমোনিক অসিলেশনটা দেখছি, সরল দোলকের দোলনকালটা আমাদের রয়ে গেছে, ওটা আমরা দেখবো না একটু পরে। ওকে, তাহলে আসো এমসিকিউ এর ম্যাথ রিভিশন আমরা দেই। নাম্বার আসো 1 নম্বরে আসো। দেখো তোমাকে এমন একটা গ্রাফ এঁকে দেওয়া হইলো, দেখো তোমাকে এমন একটা গ্রাফ এঁকে দেওয়া হইলো যে যা মাত্র শিখছি সেটা নিয়ে আমরা কাজ করব। দেখো এমন একটা গ্রাফ দেওয়া হইলো, এমন একটা গ্রাফ দেওয়া হলো তোমাকে। এইদিকে মনে করো এক্স হচ্ছে মিটার, আর এইদিকে তুমি বুঝতে পারতেছো। বলো এটা কোন শক্তি গ্রাফ? এটা কোন শক্তি গ্রাফ? বিভব শক্তি না গতিশক্তি? ও ওই যে উপরে উপরে তাকায় আছে, বিভব শক্তি গ্রাফ, তাহলে এটা হচ্ছে ইপি। ওকে, তাহলে দেখো এইখানে মূল বিন্দু ও, দেখো এখান থেকে এটা হচ্ছে মূল বিন্দু ও, আর ডান পাশে তুমি আস্তে আস্তে এটা মনে করো 0.6, এটা মনে করো -0.6। দুই দিকেই, ডান দিকে প্লাস সরণ মিটার, বাম দিকে মাইনাস সরণ মিটার। এরপরে মনে করো এখানে আরো কতগুলি পয়েন্ট তুমি দিবা, 0-র পর মনে করো 0.2 আছে, 0.4 আছে, 0.2, 0.4, -0.2, -0.4 এরকম আছে। ওকে, আর এইখানে দেখো তোমার সর্বোচ্চ শক্তি তুমি মনে করো এখানে 5, 10, 15, 20, ঠিক আছে, এটা মনে করো 20, 15, 10, 5, ঠিক আছে, এত, এটা জুল ইউনিটে। আচ্ছা, দেখো আমরা যে গ্রাফ আঁকছি, জাস্ট সেই গ্রাফটাকেই আমরা ম্যাথ আকারে প্রেজেন্ট করছি, আর কিছু না। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো তুমি বুঝতে পারতেছো বিভব শক্তি বনাম সরণের গ্রাফ তুমি দেখাচ্ছ। এইখানে তুমি যে বস্তু ব্যবহার করছো, সেই বস্তু কণার ভর হচ্ছে এম ইকুয়ালস টু কত কেজি? মনে করো এম ইকুয়ালস টু, আমি তোমাকে দিয়ে দিলাম 2 কেজি। এম ইকুয়ালস টু 2 কেজি। এখন তোমার কাছে আমার কোশ্চেন হচ্ছে বস্তুর দোলনকাল কত? বস্তুর দোলনকাল কত, এটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, বস্তুর দোলনকাল কত এটা তোমাকে বের করতে হবে, এই হলো তোমার কাছে কোশ্চেন। এখন দেখো, ওকে, দেখো বস্তুর দোলনকাল কত, এই হলো তোমার কাছে কোশ্চেন। এখন একটা জিনিস লক্ষ্য করো, দোলনকাল আমরা বের করবো, কোনো সমস্যা নাই। দেখো এইখানে সর্বোচ্চ শক্তি দেওয়া আছে কত? 20 জুল। দেখো, আর আমরা বারবার কিন্তু এই গ্রাফটাকে একটু আগে আমরা হাফ অফ, ও যে এখনো লেখা রয়েছে, এই যে এখনো লেখা রয়েছে, এই যে এখনো লেখা রয়েছে, আমরা এটাকে কি বলছি? সর্বোচ্চ ভ্যালুটাকে কি বলছি? হাফ অফ কে স্কয়ার বলছি, মনে আছে? একটু আগে পর্যন্ত আমরা এটাকে এই পৃষ্ঠায় লেখা রয়ে গেছে, আমরা সেটাকে সমাধান করছি। দেখো হাফ অফ কে স্কয়ার রয়ে গেছে। তাহলে এখন দেখো আমি যদি এটাকে সমাধান করি, তাহলে কি আমি কি লিখতে পারি? যে ইপি ম্যাক্স, ম্যাক্সিমাম পটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু হাফ অফ কে স্কয়ার। ঘুরে পারি, লিখতে পারি নাকি পারি না? এখন দেখো তোমরা আরো জানো কে ইকুয়ালস টু কত? এম ওমেগা স্কয়ার। কারণ ওমেগা ইকুয়ালস টু √k/m ছিল,
ওমেগা ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম ছিল, সেখান থেকে তাহলে কে ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার। তাহলে এখন কে এর ভ্যালুটা যদি এখানে বসা হয় তাহলে হাফ অফ কি আসে, এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, এরকম আসে। দেখো তো এরকম আসে কিনা, হাফ অফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তাহলে এখন দেখো তুমি যদি এখানে এই যে এইখানে আমার ইপি ম্যাক্স এর ভ্যালু আছে 20 জুল, তাহলে এখন বলো এই পুরো রাশির মধ্যে তার মানে তোমার দাঁড়াইলো কি ইপি ম্যাক্স ইকুয়ালস টু হাফ অফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এখন বলো এখানে দোলনকাল আছে কোথায়, এখানে দোলনকাল আছে হিডেন, বলো দোলনকাল আছে কোথায়? ওমেগা সমান টুয়াইস পাই বাই টি। হ্যাঁ, ওমেগা ইকুয়ালস টু টুয়াইস পাই বাই টি, এখানে দোলনকাল আছে। ঠিক আছে, তাহলে আমরা এখন ওমেগার মানটা বের করি এখান থেকে। তাহলে দেখো ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু টুয়াইস ইপি ম্যাক্স ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই এম এ স্কোয়ার, ওকে। তাহলে এখন দেখো আমি যদি ওমেগা স্কোয়ার ওমেগা লিখি তাহলে আমি কি লিখবো, রুট ওভার টুয়াইস ইপি ম্যাক্স ডিভাইডেড বাই এম এ স্কোয়ার। এখন দেখো এইখান থেকে তুমি জানো যে ওমেগা ইকুয়ালস টু কত, টুয়াইস পাই ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু, দেখো টুয়াইস পাই ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু রুট ওভার টুয়াইস ইপি ম্যাক্স ডিভাইডেড বাই এম এ স্কোয়ার। তাহলে এখন দেখো এখানে তুমি সব কিছুর মান জানো, তুমি এবার বসাই দাও। ইপি ম্যাক্সিমাম হচ্ছে 20 জুল, ইপি ম্যাক্স হলো 20 জুল, আর এম এর ভ্যালু তোমার দেওয়া আছে 2 কেজি, আর এ বিস্তার কত দেওয়া আছে বলো, এ বিস্তার কত দেওয়া আছে, ওই যে চিত্র থেকে বলো, এই যে চিত্র থেকে বলো, বলো এ বিস্তার কত দেওয়া আছে, 0.6 0.6 মিটার। সব বসাই দাও, একবার টাচ করে টি এর মানটা বের হয়ে গেছে। তাহলে আমাকে বলো টি এর মানটা কত আসছে। জাস্ট আমরা যে গ্রাফ করছি সেই গ্রাফটাকে আমরা প্রেজেন্ট করছি, বলো টি এর ভ্যালুটা কত আসছে। ওই গুড়াগাড়া আসছে 0.84। হ্যাঁ 0.84, কে বলছে, তিথি বলছে মনে হয় না। দেখো তো 0.84 আসছে নাকি, 0.84 সেকেন্ড। শোনো এই অ্যাক্টিভ থাকতে হবে, খাতা কলম ক্যালকুলেটর নিয়ে পড়তে বসবা, বুঝছো? তাহলে আমি পড়বো আমি লিখবো এরকম যেন না হয়, খাতা কলম নিয়ে সুন্দর করে পড়তে বসবা। পড়ালেখা তো পড়ালেখা, এর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, দুনিয়ার কোনো কিছুর সাথে পড়ালেখার কম্প্রোমাইজ নাই। ওকে, 0.84 সেকেন্ড হইলো। তাহলে এইবার আসো আমরা সেম গ্রাফ থেকে আমি আরেকটা ম্যাথ দিব, এবার কোনো খাতা কলম ব্যবহার করব না, এবার আমরা মুখে মুখে উত্তর বলবো। আসো এবার মুখে মুখে উত্তর বলবো, দেখি তো কিভাবে আমরা মুখে মুখে উত্তর বলতে পারি কিনা। এটা নিয়ে সন্দেহ আছে কোনো, শিগগির বলো, এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে কিনা, আছে? হয়েছে? 0.84 আসছে না, আর কেউ হিসেব করো নাই? ওই অম্লান, সোহা, মাসানি, নৌরেন আফরিন, সাদিয়া, সাদিকা, তারপরে সুমাইয়া, সুরাইয়া, তাবাসসুম। তাবাসসুম তুমি কিন্তু জি স্যার 44 মিনিট আসছে। পর, তাবাসসুম তুমি কিন্তু 44 মিনিট পরে আসছো ক্লাসে, ঠিক আছে? আমি দেখেছি। আচ্ছা, তোমাদের সিলেবাস ছোট করে দিছে দেখে কি তোমরা সব ইয়ে হয়ে গেছো না, ঢিলা হয়ে গেছো, ঢিলা হয়ে গেছো? আচ্ছা সমস্যা নাই, আল্লাহ বর্ষা। আচ্ছা তাহলে এখন আসো, বুঝেগা কে বলছে এটা, রাহাতিল আশিকিন। আচ্ছা ওকে, তাহলে চলো আমরা পরে ম্যাথটাই যাই। এটা কারে ধরবো, নওরিন, নওরিন, নওরিন না পারলে মাসানি বলবা। এই চিত্র দেখে দেখে আসো, 2 নম্বর চিত্র দেখে দেখে বলবা যে এখানে কি কি করছি, উত্তর কি হবে। ঠিক আছে, নওরিন যদি না পারে মাসানি বলবা। দেখো আমাদের 2 নম্বর কোশ্চেন, ঠিক সেম জিনিস আমরা গ্রাফ থেকে দিব। ওকে, মনে করো এরকম একটা গ্রাফ আছে, একটু আগে আমরা পি নিয়ে কাজ করছিলাম, সেই বিভব শক্তির সাথে একটু আগে আমরা সরণ নিয়ে কাজ করছি, এবার বিভব শক্তির সাথে আমরা সময় নিয়ে কাজ করব।
ঠিক আছে, বিভব শক্তির সাথে একটু আগে ছিল সরণ, এবার আমরা সময় নিয়ে কাজ করব। দেখো মনে করো এরকম একটা গ্রাফ আছে, এরকম একটা গ্রাফ আসলো, পোটেনশিয়াল এনার্জি হাফ অফ কে এক্স স্কোয়ার, সেখানে সাইনও হতে পারে কসও হতে পারে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। দেখো এরকম আসলো একটা গ্রাফ, এরকম আসছে। ওকে, দেখো ইপি তো সাইনের গ্রাফ ছিল, কিন্তু আমি এখানে ইচ্ছা করে কস বসাইছি। ঠিক আছে, এটা কসের ফাংশন দিয়ে লিখছি। ওকে, তাহলে এখন তুমি মনে করো তোমার ম্যাক্সিমাম এনার্জি হচ্ছে কত, 20 জুল। ম্যাক্সিমাম এনার্জি হচ্ছে, তুমি এই পর্যন্ত আমি 20 জুল দিলাম, কোনো সমস্যা নাই। ওকে, এখানে মনে করো এটা টাইম 3 সেকেন্ড, এটা মনে করো 3 সেকেন্ড, এটা মনে করো 9 সেকেন্ড, তারপরে 3 9, আর এটা মনে করো 15 সেকেন্ড। ওকে, এরকম। তাহলে এখন তোমাদের কাছে কোশ্চেন হলো এটার পর্যায়কাল কত। দেখো এটা আমরা বিভব শক্তি বনাম সময়ের গ্রাফ আঁকছি, একটু আগে আমরা বিভব শক্তি বনাম সময়ের গ্রাফ আঁকছিলাম, বিভব শক্তি বনাম সরণের গ্রাফ আমরা আঁকছিলাম। তাহলে এখন বলো এই পর্যায়কাল কত, একদম না দেখে কোনো কিছুর হিসাব নিকাশ না করে শুধু গ্রাফ দেখে সমাধান করবা, মুখে মুখে, এটা মুখের ম্যাথ। বলো কত আসছে। 12। শিওর? জি। কে বলছে, নরেন বলছে? সোহা বলছে স্যার। সোহা বলছে না, আমি তো নরেনকে বলতে বলছিলাম। আচ্ছা ঠিক আছে, দেখো হ্যাঁ এটা হচ্ছে, এই যে ও, এটা হচ্ছে ভুলে গেছি। একটা পূর্ণ কম্পন। ঠিক আছে, এই জন্য পূর্ণ কম্পন, আমরা জানি একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে সেটাকে পর্যায়কাল বলে। তাহলে এই যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে পর্যায়কাল টি। ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে পর্যায়কাল টি, তাহলে দ্যাট মিন্স টি ইকুয়ালস টু 15 মাইনাস 9, 15 মাইনাস 3 ইকুয়ালস টু 12 সেকেন্ড। ওকে, এটা ছিল হলো আমাদের, এটা ছিল হলো শক্তি বনাম সময়ের গ্রাফ। ঠিক আছে, শক্তি বনাম সময়ের গ্রাফ ছিল। ওকে, এরপরে আসো, এরপরে আমরা ধুমাধুম ছোট্ট একটা ম্যাথ করব। দেখো এগুলা স্প্রিং এর ভর ঝুলাইলেই এরকম হয়, এটা আমরা করতেছিলাম। ওকে, আচ্ছা কোনো সমস্যা নাই। দেখো কাজ ক্ষমতা শক্তিতে আমরা বলেছিলাম যে স্প্রিং এর ভর যদি থাকে, বলো দোলনকাল কিরকম হয়। দেখো সাধারণভাবে স্প্রিং এর জন্য আমরা কি জানি, কি বলতাম আমরা, ওমেগা ইকুয়ালস টু 2π/t, এরকম বলতাম না? আবার দেখো এখানে ওমেগা ইকুয়ালস টু কি ছিল, একটু আগে আমরা লিখে আসছি, ওমেগা ইকুয়ালস টু কি ছিল, রুট ওভার কে বাই এম, একটু আগে লিখে আসছি, ইকুয়ালস টু হলো 2π/t। তাহলে এখন বলো স্প্রিং এর এখান থেকে দোলনকাল কি আসে। দেখো তাহলে দোলনকাল কি আসে স্প্রিং এর জন্য, টি ইকুয়ালস টু কি হবে, যদি উল্টাই দেই 2π√m/k, এটা স্প্রিং এর জন্য দোলনকালের সমীকরণ বের হলো। কিন্তু আমার কোশ্চেন হলো যে এটা কিন্তু বস্তু কণার ভর, এখানে স্প্রিং এর ভর নাই। তাহলে এখন বলো স্প্রিং এর ভর যদি যোগ হয়, কাজ ক্ষমতা শক্তি যে দেখাইছিলাম, যদি তোমাদের কাজ ক্ষমতা শক্তি নাই হয়ে গেছে, তোমাদের চ্যাপ্টারটা নাই, তাহলে এখন বলো স্প্রিং এর ভর থাকলে দোলনকাল কি হবে। √m plus ms/3/k। হ্যাঁ, যদি স্প্রিং এর ভর, এটা প্রুফ করে দেখাইছিলাম কিন্তু, কাজ ক্ষমতা শক্তি লেকচারে আছে। দেখো স্প্রিং এর ভর ms হলে দেখো তখন দোলনকালটা কি হবে, t = 2π√m plus ms/3 ডিভাইডেড বাই k। এখন তুমি যদি কোশ্চেন করো যে স্যার ms/3 কেন আসলো, এই কোশ্চেনের কোনো উত্তর নাই। ঠিক আছে, কোশ্চেনের উত্তর নাই এই কারণে, কারণ আমি এটাকে প্রুফ করে দেখাইছি, একটা বিশাল প্রুফ ছিল, সেটা প্রুফ করে দেখানো আছে। ঠিক আছে, কষ্ট করে একটু কাজ ক্ষমতা শক্তি থেকে দেখে নিও। ঠিক আছে, একটু কষ্ট করে কাজ ক্ষমতা শক্তিতে দেখে নিও। ওকে, তাহলে এখন দেখো আহ আমরা একটা আদর্শ স্প্রিং নিয়ে কাজ করব। তাহলে এখন বলো আদর্শ স্প্রিং এর ভর কত, বলো। দেখো প্রবলেম 3-এ আসো, আদর্শ স্প্রিং এর ভর হচ্ছে 0।
ঠিক আছে, আদর্শ স্প্রিং এর ভর হচ্ছে 0। দেখো আমরা একটা আদর্শ স্প্রিং নিলাম, দেখো এইখানে প্রথমে আমরা কি করছি, ক্যাপিটাল এম পরিমাণ ভর ঝুলাইছি, তার দোলনকাল হচ্ছে টি। ওকে, দোলনকাল হলো মনে করো T1। এরপরে দেখো ঠিক আমরা সেই স্প্রিংটার সাথে আমরা কি করলাম, এইখানে তুমি কি করছো, আরো স্মল এম পরিমাণ ভর যোগ করছো, এম প্লাস স্মল এম পরিমাণ ভর যোগ করছো। ওকে, একই স্প্রিং, কিন্তু একই আদর্শ স্প্রিং। তাহলে এখন দেখো তার দোলনকাল হলো n ইন্টু T1। ঠিক আছে, দেখুন তার দোলনকাল হচ্ছে কত, n ইন্টু T1। তাহলে এখন তোমার কাছে আমার কোশ্চেন হচ্ছে, যদি n এর ভ্যালু 2 হয়, n ইকুয়ালস টু 2 হলে তোমার কাছে আমার কোশ্চেন হচ্ছে যে m ইস টু m কত, মানে ভর দুটার অনুপাত কত, সেটা আমি জানতে চাচ্ছি। যদি n এর ভ্যালু 2 হয়, ওকে, যে এখানে দোলনকাল যে NT1 হয়েছিল সেটা যদি হয়, তাহলে তোমার এখান থেকে m আর m এর অনুপাত কত, এটা আমাদেরকে বের করতে হবে। বুঝছো গোরেগারা? তাহলে এখন তাকাও, দেখো প্রথম ক্ষেত্রে আসি আমরা। দেখো আমরা তো মাত্র এটা তো স্প্রিং এর ভর আছে, এটা আমরা ইউজ করব না, যেহেতু আমাদেরকে স্প্রিং এর ভরের কথা বলা নাই। তাহলে আমরা এই সমীকরণটা ইউজ করব। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দেখো T1 এর জন্য কি লেখা যায়। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দেখো T1 ইকুয়ালস টু টুয়াইস পাই, আর এটার স্প্রিং ধ্রুবক তো তুমি মনে করো একই স্প্রিং আমরা বলছিলাম, তাহলে স্প্রিং ধ্রুবক তো সেম, এটার পরিবর্তন হবে না, m ডিভাইডেড বাই k, সমীকরণ 1। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দেখো তো দ্বিতীয় ক্ষেত্রে কি লেখা যায় গোরাগারা, n T1 ইকুয়ালস টু টুয়াইস পাই রুট ওভার m প্লাস m ডিভাইডেড বাই k, আমরা এরকম লিখতে পারি। এটা হচ্ছে সমীকরণ 2। লেখা যায় নাকি? জি স্যার। এখন কাটাকাটি করে দাও, সমীকরণ 2 ভাগ 1 করো, অথবা 1 ভাগ 2 করো, যা মন চায় তাই করো, 1 ভাগ 2 করো। তাহলে দেখো 1 ভাগ 2 করো, 1 ভাগ 2 তুমি করলে তোমার এখান থেকে T1 কাটাকাটি যাবে, বাম পাশে থাকবে 1 বাই n, আর ডান পাশে দেখো টুয়াইস পাই কাটা, টুয়াইস পাই কাটা, তারপর কে কাটাকাটি চলে যাবে। তাহলে 1 ভাগ 2 যেহেতু করছি, তাহলে উপরে থাকবে ক্যাপিটাল M, আর নিচে থাকবে m প্লাস ক্যাপিটাল M হোল রুট। দেখো তো ঠিক আছে নাকি? ক্যাপিটাল M ডিভাইডেড বাই m প্লাস m হোল রুট থাকবে। আছে কোনো সন্দেহ আছে? ভাগ করে দিছি, দেখো ভাগ করে দিলাম, তাহলে ভাগ করে দিলে T1 কাটাকাটি চলে গেছে, 1 বাই n টা রয়ে গেছে, টুয়াইস পাই কাটাকাটি চলে গেছে, কে কাটাকাটি চলে গেছে, তাহলে 1 এর m রয়েছে উপরে, আর 2 এর m প্লাস m রয়েছে নিচে। ওকে, তাহলে এখন এখান থেকে কি করবা, 3:1 বলেছে, কে বললো? আচ্ছা যাই হোক, 3:1 মেবি হবে। দেখো তাহলে তুমি এখান থেকে কাটাকাটি বের জি করে স্যার। ফেলো। দেখো এটাকে উল্টায় দাও, একটা স্কোয়ার করে দাও। আগে আমরা উল্টাই, তারপরে স্কোয়ার করবো না। তাহলে উল্টায় যদি, তাহলে উপরে আসে m প্লাস m বাই m, আর এইখানে n চলে যায় উপরে। দেখো আমি উল্টাই দিছি, এই n টাকে উপরে নিয়ে গেছি, আর এটার m প্লাস m উপরে চলে আসছে, m টাকে নিচে চলে আসছে। এরপরে আমরা দুই পাশে কি করছি, স্কোয়ার করে দিচ্ছি, রুটটা উঠে গেছে, n স্কোয়ার হয়ে গেছে। ওকে, তাহলে এখন দেখো এটাকে আবার ভাগাকারে যদি লিখি, তাহলে কি থাকে, m বাই m প্লাস 1 ইকুয়ালস টু হলো n স্কোয়ার। তার মানে m বাই m ইকুয়ালস টু n স্কোয়ার মাইনাস 1, দ্যাট ইজ 2 স্কোয়ার মাইনাস 1, দ্যাট ইজ 3। ঠিক আছে, কত হয়, তার মানে 3:1। দেখো গুড়াগাড়া কোনো সন্দেহ আছে কিনা? আছে কোনো সন্দেহ আছে? শিগগির বলো। 3 হয়, দ্যাট ইজ 3:2, অনুপাত হবে 3:1। আমি 1টাকে ডান পাশে নিয়ে গেছি, এটাকে লসাগুর ভাগাকারে বসাই দিছি, m প্লাস 1 ডিভাইড বাই m। তাহলে m বাই m রয়ে গেল,
আর ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এম ইকুয়ালস টু 1 হয়, সেই 1টাকে ডান পাশে নিয়ে আসছি, আর এন এর ভ্যালু ছিল 2, তুমি এখানে এন ইকুয়ালস টু কত বসাইছো, 2 বসাইছো, তাহলে তুমি কি পাবা, এম ইস টু ক্যাপিটাল এম ইকুয়ালস টু হলো 3:1, এই হলো আনসার। বলো সন্দেহ আছে কোনো? গুড়াগাড়া সন্দেহ নাই স্যার, রাহাতিল আশিকিন বলেছে কোনো সন্দেহ নাই। আর কার কোনো সন্দেহ আছে বলো, আছে কোনো সন্দেহ আছে? আচ্ছা দেখো, ওকে তাহলে চলো, এই বুঝছো, তিথি, তাবাসসুম, সুরাইয়া, সুমাইয়া, সাদিকা, নৌরিন, মাসানি, সোহা, অমলান, কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা কোশ্চেন যদি না থাকে তাহলে আসো 4 নম্বরে আসো। দেখো 4 নম্বর আসো, দেখো আমরা সরল দোলকের বেলায় কি জানি, দেখো তো সরল দোলকের দোলনকাল আমরা কি জানি, সরল দোলকের দোলনকাল সেই সারা জীবন ক্লাস 10 থেকে আমরা জানি, কি জানি, t ইকুয়ালস টু 2s পাই রুট ওভার l বাই g। ওকে, t ইকুয়ালস টু 2s পাই রুট ওভার l বাই g, তোমরা কি জানো? এখন দেখো এটাকে যদি আমি বর্গ করি তাহলে কি হয়, t স্কয়ার ইকুয়ালস টু 4 পাই স্কয়ার বাই g ইনটু l। ওকে, এরকম আমরা পাই। তাহলে এখন দেখো, বলো এখানে t স্বাধীন না l স্বাধীন? এই অংশটা তো ধ্রুবক, এই অংশটা ধ্রুবক, আমাকে বলো টি স্বাধীন নাকি এল স্বাধীন? স্বাধীন পরাধীন বুঝো? এল স্বাধীন। এখানে এল স্বাধীন, তাহলে এল স্বাধীন কারণ আমরা ইচ্ছা মতো সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য নিতে পারবো, কিন্তু সেটার উপর ডিপেন্ড করে এই আমরা দোলনকালটা পাবো। তাহলে এখন দেখো এল যদি স্বাধীন হয়, আমি যদি এল এর ভ্যালু এক্স অক্ষে বসাই, সাপোজ মিটার বা সেন্টিমিটার যাতেই বসাও, আর তুমি এখানে যদি টি স্কয়ার বসাও, তাহলে এটা কিরকম গ্রাফ পাওয়া যাবে বলো তো? কিরকম গ্রাফ পাওয়া যাবে? দেখো তাহলে এরকম একটা গ্রাফ পাওয়া যাবে। কারণ কি, তুমি এখানে দেখো তোমার এল এর মান যত বাড়বে টি স্কয়ারের মান তত বাড়বে, এল স্কয়ারের মান যত বাড়বে টি স্কয়ার মান তত হবে বাড়বে। তাহলে কি এরকম গ্রাফ পাওয়া যাবে নাকি যাবে না বলো? যাবে। তাহলে এরকম একটা গ্রাফ পাওয়া গেল। তাহলে এখন দেখো এরকম গ্রাফ যদি পাওয়া যায়, এখন আমি যদি এই গ্রাফের ঢাল নেই, দেখো মনে করো ও এ বি, আমি যদি এই গ্রাফের ঢাল নেই তাহলে কি আসে, ঢাল ইকুয়ালস টু tan থিটা ইকুয়ালস টু কি পাওয়া যায়, টি স্কয়ার বাই এল। কোনো সন্দেহ আছে? ইকুয়ালস টু এবি ডিভাইডেড বাই হচ্ছে ওবি, আমি লিখিয়ে দিলাম, এবি হচ্ছে টি স্কয়ার আর ওবি হচ্ছে tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, তাহলে ঢাল হয় কত, এবি বাই ওবি। কোনো সন্দেহ আছে? নো কোনো স্যার। সন্দেহ আছে? এখন আমার কোশ্চেন হচ্ছে, দেখো আমার কোশ্চেন হচ্ছে যে তুমি এরকম একটা গ্রাফ আঁকলা, আমরা কয়টা ম্যাথ করলাম, 3টা। দেখো আমার কোশ্চেন হচ্ছে 4 নাম্বার প্রবলেমে কোশ্চেন হচ্ছে যে তুমি এই টি স্কয়ার এল বনাম টি স্কয়ার এর গ্রাফে, দেখো গ্রাফে ঢাল পেলে, দেখো তুমি ঢাল পেলে 4/97, ঠিক আছে, ঢাল পেলে 4/97, তাহলে ওই স্থানের অভিকর্ষ ত্বরণ কত? কোশ্চেন হচ্ছে ওই স্থানের অভিকর্ষ ত্বরণ কত, বলো কেমনে করব? দেখো তুমি ঢাল পেলে 4/97, তাহলে আমরা ওই স্থানের অভিকর্ষ ত্বরণটাকে বের করতে চাই, কিভাবে বের করবো? গোলাগালা শিগগির বলো, তাস করে বলি ফেলো যে এমনি করবো। দেখো এটা যদি সমাধানে আমরা আসি, খুব সিম্পল। দেখো এই যে তুমি ঢাল, দেখো তুমি মাত্র ঢাল পাইছো কি, তুমি মাত্র ঢাল পাইছো হলো, দেখো খাতাটার দিকে একটু তাকাও, তুমি মাত্র ঢাল পাইছো হলো টি স্কয়ার বাই এল। তাহলে এইবার তুমি ওই যে উপরের দিকে থেকে তাকাও, টি স্কয়ার বাই এল পাইছো কত, 4/97। তাহলে এখন তুমি উপরের দিকে তাকাও, তাহলে টি স্কয়ার বাই এল মানে কি, 4 পাই স্কয়ার বাই জি লেখা যায়, ইকুয়ালস টু 4/97 লেখা যায়। ওই যে উপরের দিকে তাকাও, দেখো উপরের দিকে তাকাও, তাহলে আমরা এইখান থেকে টি স্কয়ার ইকুয়ালস টু 4 পাই স্কয়ার বাই জি ইনটু এল, তাহলে সেখান থেকে আমরা সাজায় লিখছি টি স্কয়ার বাই এল ইকুয়ালস টু
4π² জি। তাহলে এই t² এর এর পরিবর্তে আমি 4π² জি বসাই দিছি। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? না। বলো। তাহলে এখন দেখো, তাহলে এখান থেকে তুমি এবার জি এর মান বের করে ফেলবা। তাহলে জি ইকুয়ালস টু উপরে চলে যাবে 4π² ইন্টু 97 ডিভাইডেড বাই 4। কত আসছে জি এর মান বলো? জি এর মান কত আসে বলো? সাদিকা, তোমার মাইক্রোফোন তো, কথা বোঝা যায় না। কত আসছে? 9.87 আসছে, এরকম আসছে? সাদিকের কথা বোঝা যায় না, টেনে টেনে আসতেছে। 9.8 9.8 আসে? এক্সাক্ট 9.8 আসলো, মিললো কেমনে আবার? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এই হচ্ছে জি এর মান। এখন বলো, কোনো সন্দেহ আছে? বলো, কোনো সন্দেহ আছে? গুড়াগাড়া, কোনো সন্দেহ আছে কিনা শিগগির বলো। বলো, তিথি, তাবাসসুম, সুরাইয়া, সুমাইয়া, সাদিকা, নওয়িন, ওয়াসানি, সোহা, অমলান, আছে কোনো সন্দেহ আছে? আর ফেসবুক লাইভে যারা আছো বইলো, কোনো সন্দেহ থাকলে বইলো। স্যার হ্যাঁ স্যার হ্যাঁ, আমার তো 957.35 আসে। আমার 957 অত নাই। জি স্যার। 957 দশমিক। জি স্যার 957.35 সত্যি? সত্যি। তাই আমি কি, কি করবো বলো? কিতাম যা আসবে তাই লিখবা। 957 দশমিক 957 দশমিক 35 957.35 যা আসবে তাই লিখবা। শোনো, এখানে আমি এই একটা স্কিপ করে দিছি, এটাকে সেন্টিমিটার দেওয়া উচিত ছিল, কারণ কার্যকরী দৈর্ঘ্য এত এত বড় নিয়ে আমরা কাজ করি না। এটা সাধারণত 0.99 সেন্টিমিটার হয় হলো কিসের, সেকেন্ড দোলকের। এটা সেন্টিমিটারে দিলেই এটা 9.57 সামথিং একটা কিছু আসে। আচ্ছা যাই হোক, ম্যাথ তো ম্যাথই, সমস্যা নাই। আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি, বুঝছো কিনা। এলটাকে সেন্টিমিটারে দিলেই এটা ঝামেলা থাকতো না। আচ্ছা, তারপর বলো গুড়াগাড়া, আর কার কোনো সন্দেহ আছে? এলটাকে তুমি সেন্টিমিটারে দাও, তাহলে দেখবে সব ঝামেলা মিটে গেছে। আচ্ছা বাদ দাও, এখন বলো বুঝছো কিনা সেটা আমাকে বলো। জাস্ট গ্রাফ থেকে স্লোপটা নিয়ে জি এর মানটা বের করা বুঝছো কিনা, তাহলে আমরা হইলো, তাহলে আমরা পরের প্রবলেমে যাব। গেলাম, যাব? ওকে, তাহলে আসো। দেখো, আমরা একটু আগে কণার সরণ শিখে আসছি। এই সিম্পল হারমোনিক অসিলেশন সমন্বিত কোন কণার, দেখো কণার সরণ, আমরা সমীকরণ কি শিখছি? এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা আমরা বলেছিলাম। তাহলে দেখো, ঠিক ওইরকম একটা সমীকরণ আমি যদি নেই, এক্স ইকুয়ালস টু মনে করো 0.2 সাইন পাই বাই 3t প্লাস পাই/6। শোনো, এইখানে তোমাদের যখন শুরুতে পড়াইছিলাম, জানো তো, এখান থেকে অনেক কিছু বের করা যায়। তোমাকে বলে বিস্তার কত, তোমাকে বলে পর্যায়কাল কত, বেগ কত, ত্বরণ কত, সরণ কত, এগুলো কিন্তু সব বের করানো যায় এখান থেকে। ঠিক আছে, আমরা সেই দিকে যাচ্ছি না। আমি এখানে ছোট্ট একটা কোশ্চেন চাচ্ছি, যেখানে সবগুলো তুমি সব রাশি এসআই এভাবে পরিমাপ করলা। ওকে, তোমার কাছে আমার ছোট্ট কোশ্চেন হলো, যে কণাটা যখন সাম্য অবস্থানে থাকে, ওকে, তাহলে তোমরা বলো তো এটা সরণ কত? বলো, সাম্য অবস্থানে থাকে তখন কণাটা সরণ কত? সাপোজ এই কণাটা এরকম এক জায়গায় আছে, এটা কি সাম্য অবস্থানে আছে না নাই? ওই গুলোরা, এটা কি সাম্য অবস্থানে আছে? সাম্য অবস্থান বুঝো, এই যে এইটাকে কিন্তু সাম্য অবস্থান বলে। দেখো, এইটাকে বলে হলো সাম্য অবস্থান। তাহলে সাম্য অবস্থানে এক্স এর ভ্যালু হয় 0। ওকে, তাহলে এখন কণাটা সাম্য অবস্থানে নাই, যেহেতু এক্স এর একটা ভ্যালু আছে, তার মানে মনে করো সে এখানে আছে।
এখানে আছে, এখান থেকে সে মনে করো এখানে যাবে, তাহলে এ থেকে সে মনে করো বি তে যাবে, আর বি তে যখন যাবে সাম্য অবস্থায় গেলে কণার সরণ হয় 0। তাহলে আমার কোশ্চেন হচ্ছে সাম্য অবস্থানে যেতে কত সময় লাগবে, সাম্য অবস্থানে যেতে কত সময় লাগবে। ঠিক আছে, কোশ্চেন হচ্ছে সাম্য অবস্থানে যেতে কত সময় লাগবে। তাহলে এখন দেখো যখন সাম্য অবস্থানে যাবে তখন এক্স এর ভ্যালু কত, তাহলে সুতরাং 0 ইকুয়ালস টু 0.2 সাইন পাই বাই 3 ইন্টু টি প্লাস পাই বাই 6। বলো, কার কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে বলো। আছে কার কোনো সন্দেহ আছে? গুরুগরা না স্যার। দেখো সাম্য অবস্থানে মনে করো এ থেকে বি তে গেলে সে সাম্য অবস্থানে পৌঁছাবে, আর সাম্য অবস্থায় কোনো সরণ থাকে না, এক্স ইকুয়ালস টু কত 0। তাহলে এক্স ইকুয়ালস টু 0 0 হয়, তাহলে এখন বলো, তাহলে এখানে মান বসাও। তাহলে এই 0.2 সাইন পাই বাই 3 ইন্টু টি প্লাস পাই বাই 6 এটাকে আমি 2টাকেও ভ্যানিশ করে ফেললাম, 0.2টাকে আমি ভ্যানিশ করে ফেললাম, তাহলে ইকুয়ালস টু আমি কি লিখতে পারি 0 লিখতে পারি, ইকুয়ালস টু সাইন কত ডিগ্রি 0 ডিগ্রি। তাহলে দেখো দুই পাশ থেকে সাইন সাইন ভ্যানিশ। ওকে, তাহলে দুই পাশ থেকে যদি আমি সাইন সাইন ভ্যানিশ করে দিই তাহলে আমার থাকে কি, আচ্ছা সাইন 0 ডিগ্রি ভ্যালু 0, আরো তো আছে। এখন তো আমার, আচ্ছা এখানে সাইন 0 নিলাম আমি, বলো তো এখানে আমি সাইন 0 কেন নিব না, অথবা সাইন 0 নিব, এখানে কি কোনো কনসেপ্ট আছে? দেখো এ থেকে যখন সে বিতে আসছে তখন তার কৌণিক অবস্থান কত 0 ডিগ্রি। হুম, এ থেকে যখন বিতে আসছে তার কৌণিক অবস্থান কত 0 ডিগ্রি। অবশ্যই 0 ডিগ্রি না, তাহলে আমি এখানে এটাকে 0 ডিগ্রি কিভাবে নিব? তার মানে দেখো আমি এটাকে সাইন 180 ডিগ্রি নিলাম, তুমি ক্যালকুলেটরে বসায় দেখো সাইন 180 ডিগ্রি ভ্যালু 0। ওকে, তার মানে কোণাটা সাম্য অবস্থান থেকে এইখান থেকে শুরু করে সে এইভাবে ফিরে আসছে। ঠিক আছে, এইভাবে ফিরে আসছে। ওকে, তার মানে এইখান থেকে সে গিয়ে এই এই একটা এটা সে অর্ধদোলনকাল সম্পন্ন করছে। বলো গুড়াগাড়া কোনো সন্দেহ আছে? অর্থাৎ এইখান থেকে সেইভাবে এখানে আসছে আর কি। যাই হোক, আছে কোনো সন্দেহ আছে? বলো, কার কোনো সন্দেহ আছে? or পাই বাই 3 ইন্টু টি প্লাস পাই বাই 6 ইকুয়ালস টু হচ্ছে পাই। তোমরা যদি কোশ্চেন না করো বা কথা না বলো তাহলে তো বোঝানো কঠিন। বুঝছো? এই সোমা বুঝছো? অম্লান, মাসানি? জি স্যার। ওকে, যেহেতু এই দুটো অবস্থান একেবারে 0 ডিগ্রিতে না, তার কারণে আমি সাইন এই 0 এর ভ্যালু সাইন 0 বসাইতে পারলাম না, যেহেতু একটা অ্যাঙ্গেল আছে। তোমরা জানো সাইন 0 এর ভ্যালু 0, সাইন পাই এর ভ্যালু 0 বা 180 ডিগ্রি ভ্যালু 0। এই জন্য আমাকে এখানে কি বসাইতে হয়েছে, এ আর বি এর মধ্যে একটা কৌণিক অবস্থান আছে বলে আমাদেরকে একটা কোণ বসাইতে হয়েছে যেন যেটার ভ্যালু 0 ডিগ্রি হয়। তাহলে এবার বসাও, কাটাকাটি করো, কাটাকাটি করে বলো টি এর মান কত আসছে। এখানে থাকে পাই বাই 6, 5 পাই বাই 6, তাহলে 5 পাই বাই 6 তার সাথে হলো এরকম হয় যে পাই বাই 3 ইন্টু টি ইকুয়ালস টু বাম পাশে নিয়ে মাইনাস করলে কত থাকে 5 পাই বাই 6। তাহলে দুই পাশ থেকে পাই পাই কাটা, তারপরে 3 3 কাটা, 2.5 সেকেন্ড আনসার। বলো, কোনো সন্দেহ আছে? গুড়াগাড়া কোনো সন্দেহ আছে না? দেখো আমি আমি এই যে পাই বাই 6 এর ডান পাশে নিয়ে আসছি, তাহলে 5 পাই বাই 6 হয়ে গেছে, আমি বাম পাশে লসাগু করে দিছি, 5 পাই বাই 6 হয়ে গেছে, দুই পাশ থেকে পাই পাই কাটছি, 3 দিয়ে গুণে 6, 2 দিয়ে কাটছি, তাহলে 5 বাই 2 ইকুয়ালস হলো 2.5। 5 বাই 2 ইকুয়ালস হলো 2.5। এই যেখান থেকে পাই পাই কাটছি, পাই পাই কাটছি, আর এখানে 3 আর 2 কাটছি। ঠিক আছে, তাহলে থাকলো কত 5 বাই 2, দ্যাট ইজ হলো 2.5 সেকেন্ড। কোনো সন্দেহ আছে কারো? বলো। স্যার সাইন 180 ডিগ্রির মান 0 বসাবো না? হ্যাঁ, সাইন 180 মান 0 হয় না, নাকি অন হয়? 0 হয়, কিন্তু আপনি তো পাই বসাইছেন। তাহলে 180 ডিগ্রি তো পাই। ওই আচ্ছা, নরি, বুঝছি স্যার। 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান না, আমরা তো রেডিয়ানে নিয়ে গেছি, কারণ এই যে বাম পাশে এই যে রেডিয়ানে আছে, এই জন্য আমরা 180 ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে গেছি। আর এই যে সাইন সাইন উঠাই দিছি, সাইন সাইন উঠাই দিছি, আমরা এই পাই ইকুয়ালস টু এই পাই লিখছি। আর 180 ডিগ্রি ইকুয়ালস টু হলো পাই রেডিয়ান, ক্লাস 9 10 এ ছিল মেবি, প্রুফ প্রুফ সহ ছিল, তাই না? জি স্যার, বুঝছি। আচ্ছা
শোনো ওই এই বলো কার কার কোনো সন্দেহ আছে কিনা? সুরাইয়া, তিথি, তাবাসসুম বলো, সাদিকা, নরেন, মাসানি, অমলান, সোহা। আচ্ছা শোনো, আর আজকে ওই যে এরা খাতা জমা দিতে গিয়ে সব বাঙ্ক মারছে, আর ফেসবুক লাইভে যারা যারা আছো, তিথি না, রাদিয়া বিনতে আলম, রাহাতিল আশিকিন, আর কে আছে জানি না, কয়েকজনকে দেখাচ্ছে। তো আজকে যেহেতু ওরা ফাঁকি মারছে, তো আজকে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। আমি এই যে 15-20 মিনিট আগে শেষ করছি, আমি নেক্সট ক্লাসে এই 15-20 মিনিট সময় বেশি নিব। ঠিক আছে, যেহেতু ওরা বাং মারছে, ওরা ফাঁকি দিচ্ছে, এই জন্য ওদের কারণে কনসিডার করে জাস্ট আজকে এখানে শেষ করে দিচ্ছি। তাহলে আগামী দিন 10-15 মিনিট বেশি সময় আমরা নিব। ওকে, তাহলে সবাই ভালো থাকো, আর যতটুকু রিভিশন দিচ্ছি এটুকু দেখে ফেলো। খুব এই চ্যাপ্টারটা হলো ফার্স্ট পেপারের মধ্যে সবচেয়ে ইজি চ্যাপ্টার, এবং সেই ইজি চ্যাপ্টারটাকে আমরা রিভিশন দিচ্ছি, এবং যেহেতু তরঙ্গ নাই, আমি এটার সাথে কিছুটা তরঙ্গকে মিক্স আপ করে দিব। ঠিক আছে, কারণ এটার সাথে তরঙ্গকে খুব ভালোভাবে মিক্স করা যায়। ওকে, তাহলে ভালো থাকো, মন দিয়ে পড়ালেখা করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।